সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 852তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাবো নোয়াখালীর ছেলে মোহাম্মদ লিমন হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম শিক্ষণীয় এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে আমার বাসর হয় শাশুড়ির সঙ্গে, স্বামীকে বিয়ে করে রাত কাটাই শাশুড়ির সঙ্গে। এই গল্পটা জীবনের গল্পের অনুষ্ঠানে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা গল্প। প্রিয় বন্ধুরা, আমাদের এই সমাজে অতীতে যদি এই জিনিসটা অনেক বেশি হতো, বর্তমান সময়ে কমই হয়, তারপরে অনেক হয়, নারীদেরকে বিক্রি করা হয়। এর কি আপনারা জানেন? এবং বাবা মা মিলিয়ে সেই নারীটাকে বিক্রি করে। আজ থেকে বেশ কয়েকদিন আগে এই রমজান মাসেরই মনে হয় দ্বিতীয় রমজানের দিন আমাকে রাজধানী ঢাকা থেকে একজন ভদ্র মহিলা ফোন করে আমার ইমুতে আমার সাথে কথা বলে, এবং কথা বলার এক পর্যায়ে তিনি খুব কান্না করে আমাকে বলে যে, আপন ভাই, আমি আদৌ জানি না, আমি সংসার করেছি আজকে প্রায় 6 বৎসরের মতো, আমার একটা কন্যা সন্তানও আছে, বাট আমি আদৌ জানি না আমি কি মূলত আমার স্বামীর সংসার করছি নাকি শ্বশুরের সংসার করছি। আমি কি মূলত আমার স্বামীর বউ নাকি আমার শ্বশুরের বউ। এতটাই হৃদয় বিদারক। এবং ওই পরিবারটা রাজধানী ঢাকার বুকে, তার স্বামী, তার হাজব্যান্ড, তারা এমন একটা পর্যায়ে আছে, এমন একটা ভালো অবস্থানের মধ্যে আছে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শোনার পর আমি আপন কেঁপে উঠেছি। কি বলেন, আপনার হাজব্যান্ড এই কাজ করে? বলে হ্যাঁ, আমার হাজব্যান্ডে, আমার শ্বশুর রিটায়ারে আছে, সে ওইটা করতো। তো এত উপরের মহলের লোক হয়ে আমি বললাম যে, আপনি এই বিষয়গুলো আপনার পরিবারকে জানান না, বা 6 বছর ধরে আপনি সাফার করে যাচ্ছেন, আপনার বাবা মা কাউকে বলেন না? মেয়েটা আমাকে বলে, ভাইয়া, আজকে 6টা বছর ধরে প্রতিটা দিন আমার কাছে মনে হয় আমি আমার বাবার কাছে কাঁদছি, মায়ের কাছে কাঁদছি, এবং তাদের কাছে বিস্তারিত খুলেও বলতেছি যে আমাকে এইভাবে নির্যাতন করা হচ্ছে। সেক্ষেত্রে আমার বাবা বলে, মেয়েদের একটাই বিয়ে হয়, আমাদের পরিবারে বা আমাদের বংশে দ্বিতীয় বিয়ে বলতে কোনো প্রথা নাই, দ্বিতীয় বিয়ে বলতে কোনো কথা নাই। এবং তুই যদি কোনোদিনে স্বামী সংসার ছেড়ে চলে আসিস বা স্বামী সংসার না করিস, তাহলে তুই আমার বাড়িতে আসা মাত্র আমার লাশ দেখবি। তুই গাড়িতে উঠবি, বাড়িতে আসার জন্য একা একা তো স্বামীকে ছেড়ে, তো বাড়িতে এসে তুই উঠানে আমার লাশটা দেখতে পাবে। মেয়েটা কান্না করে বলে, আমার বাবা এলাকার অনেক বড় মাতবর, সে বলে যে আমি এলাকার মাতবর সর্দার, আমি 10 জনের বিচার করি, আমার মেয়ে কী করে তার স্বামীকে ছেড়ে চলে আসবে? আমি তো এই সমাজে মুখ দেখাইতে পারবো না। আমি জাস্ট চিন্তা করি রমজান মাসের এই পবিত্র রমজানে যে বাবা সমাজের কাছে মুখ দেখানোর কথা চিন্তা করতেছে, আমি সমাজে মুখ দেখাবো কেমন করে? কিন্তু এই পিতা আল্লাহ তাআলার কাছে, রাব্বুল আলামিনের কাছে রোজ হাসরের ময়দানে কি করে মুখ দেখাবে যে তার মেয়ে এরকম নির্যাতিত হচ্ছে, সে জানার পরেও বলে যে তুই এই সংসার করে যা। এবং শুধু এই ঘটনাগুলো একটা পরিবারে না, এরকম অসংখ্য পরিবার এই ধরনের ঘটনাগুলো ঘটে। বন্ধুরা, এই ঘটনাগুলোর শেষ পরিণতি কি হয়? নোয়াখালীর ছেলে লিমনের জীবনের তার এক দৃষ্টান্ত প্রমাণ ঘটবে যে কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি আশা করব আপনার শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আমার সাথেই থাকবেন, এবং গল্প শেষে লিমন ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ লিমন হোসেন, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন জেঠু রয়েছে, আমার 2জন কাকা সহ একজন পুপি। এছাড়াও আমাদের পরিবারে রয়েছে আমার ছোট 2টা বোন। আমার কোনো ভাই নেই। নোয়াখালী শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলাগড়া কোনো এক ছোট্ট গ্রামে আমাদের ওই 51বর্তী পরিবারটা ছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা জমিতে কাজ করে ফসল ফলিয়ে সে ফসল বিক্রি করে খুব কষ্ট করে আমাদের পরিবারটাকে চালাচ্ছিল। আমার যে 2টো বোন ছিল, আমার 2টা বোনকে বিয়ে দিতে আমার বাবার মোটামুটি যে পরিমাণে টাকা পয়সা ছিল বা আমাদের যে জমানো টাকা ছিল, প্রায় সমস্ত টাকাগুলোই শেষ হয়ে যায়। আমি ছোটোবেলা থেকেই পড়াশোনার প্রতি আসলে খুব বেশি মেধাবী ছিলাম না। প্রচণ্ড রকমের দুষ্টামি, শয়তানি, বন্ধুদের সাথে ফাইজলামি করে আমার শৈশবের দিনগুলো কাটতো। আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করতে পারি, এবং ক্লাস 9-এর পরে আমি আর পড়াশোনা করি না। আমি যে স্কুলে পড়াশোনা করতাম ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে সবাই আমাকে অনেক ভালোবাসতো।
আমি ছাত্র হিসাবে মোটেও ভালো ছিলাম না, কিন্তু প্রচুর পরিমাণের তেলবাজ ছিলাম। তেলবাজ বলতে এরকম, আমার বাড়িটা ছিল আমার স্কুলের পাশেই। স্কুলের পাশে বাড়ি থাকার কারণে আমি প্রতিদিন আমার বাড়ি থেকে পিঠা, এটা ওইটা, ফল ফ্রুট নিয়ে আমার শিক্ষক শিক্ষিকাকে খাওয়াইতাম, এবং তাদেরকে এটা খাওয়ানোর কারণেই মনে হয় আমার পড়াশোনাটা ঠিকমতো হয়নি। আমি তাদেরকে প্রচুর পরিমাণে ফল ফ্রুট, পিঠা, আমার মায়ের হাতের খাবার এটা ওইটা নিয়ে দিতাম বলে তারা আমাকে কখনো পড়াশোনার প্রতি ওভাবে চাপ দিত না। আমি পড়ছি কি পড়ি নাই আমাকে কখনোই বকা দিত না, এবং আমি পরীক্ষার খাতায় না লিখলেও আমি পাশ করে যেতাম। এত পরিমাণের শিক্ষক শিক্ষিকারা আমাকে অনেক বেশি ভালোবাসত, এবং তাদের এই ভালোবাসা নিয়ে ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা ছাড়াই আমি পড়াশোনা করি। এবং ক্লাস 9-এর পর থেকে শিক্ষা জীবনটা আমার কাছে অনেক বোরিং লাগে। প্রতিদিন স্কুলে যাব, স্কুল থেকে আসবো, বই নিয়ে যাব, 9টা বাজে যাব, 4টা বাজে আসবো। আমার কাছে তখন কেমন জানি জীবনটা ভালো লাগে না। সে সময় আমাদের এলাকার সব পোলাপাইনে পাখি ধরতো, এবং পাখি ধরে নিয়ে বাজারে বিক্রি করতো। এতে আমার সাথে যে পোলাপাইনগুলো ছিল যারা পড়াশোনা করতো না, তারা অনেক বেশি টাকা ইনকাম করতো। প্রায় প্রতিদিনে 5টা-6টা করে পাখি ধরতো, এবং সেই পাখি গঞ্জের বাজারে বিক্রি করতো। তা আমাদের পরিবারটা যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছিল, বাবা আমাকে ওভাবে টাকা পয়সা দেওয়ার সামর্থ্য ছিল না। আমাকে যে খুব বেশি টাকা পয়সা দিবে ওরকম সামর্থ্য আমার বাবার নাই, এবং না থাকার কারণে দেখা যায় যে আমি তখন করি কি, ওই বয়সেই আমি তখন পড়াশোনা ছেড়ে দিই। পড়াশোনা ছেড়ে দিয়ে আমি তখন আমার ওই বন্ধুবান্ধবগুলোর সাথে মাঠে ঘাটে জংলায় পাখি ধরতে শুরু করি, এবং এরকম করে পাখি ধরি, এবং একটা পর্যায়ে প্রচুর পরিমাণের পাখি ধরি, পাখি বিক্রি করি। তা মোটামুটি অনেক টাকা ইনকাম হচ্ছে। বিশেষ করে শীতকালে আপনার অতিথি পাখিগুলো আসতো, ওই সময় একদিনে প্রায় 50টা-60টার মতো পাখি ধরতাম, এবং বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে ওই পাখিগুলোকে বিক্রি করে আসতাম। এক কথায় এত বেশি টাকা ইনকাম করতাম যা বলার মতো না, এবং সেই টাকাগুলো দিয়ে আমি প্রচুর পরিমাণের বেপরোয়া হয়ে উঠি। এই বয়সে বেশি টাকা হাতে আসলে যা হয় আর কি, খারাপ জায়গায় যাওয়া, খারাপভাবে মেলামেশা করা। এবং শুধু তাই নয়, আমি আরও এটাও করতাম যে প্রচুর নেশা করতাম, বন্ধুবান্ধবের সাথে জড়িয়ে গেছি, এবং আমার হাতে তখন প্রচুর টাকার কোনো অভাব কিন্তু আমার কাছে নাই, অঢাল টাকা আমার কাছে। এবং আব্বা আম্মাও বিপদে পড়লে আমার কাছ থেকে টাকা চাইতো, যে লিমন তোর কাছে টাকা আছে কি না, আমার বোনের বাড়িতে যাবে আমার মা, আমার কাছ থেকে টাকা নিত। আমি আমার মাকে এইটা ওইটা কিনে দিতাম, আমার মা তখন চাইতো। সব মিলিয়ে দেখা যায় যে পরিবারের আমি তখন খুব বড় একজন মানুষ হয়ে পড়ি শুধুমাত্র টাকার কারণে। এভাবে প্রায় বছর 3 মতো আমি এই কাজটা করি, বিভিন্ন জায়গায় পাখি ধরে পাখি বিক্রি করি। প্রায় 3 বছর পরে একদিন হঠাৎ করে রাতের বেলায় আমাদের বাড়িতে অনেকগুলো পুলিশ চলে আসছে, এবং কথা নয় বার্তা নয় আমাকে বাড়ি থেকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে চলে গেল। এবং থানায় নেওয়ার পর আমি দেখতে পেলাম শুধু আমি না, আমার সাথে আমরা যে 6-7 জনের মতো আছে পাখি ধরি আমাদের গ্রামে, সবাইকে পুলিশে ধরে নিয়ে আসছে। শুনতে পারলাম যে বন্য অধিদপ্তর থেকে আমাদের নামে মামলা করা হয়েছে যে আমরা বন্য প্রাণী ধরি এবং সেগুলো বিক্রি করি। সে থেকে মামলা হলো, এবং সেই মামলায় আমি 3 মাসের মতো জেল খাটলাম। আমি নয়, আমার সাথে যারা ছিল আর কি, প্রত্যেকে প্রায় 3 মাসের মতো জেল খাটি। এবং 3 মাস জেল কাটা অবস্থায় আমার পরিবারের অবস্থা তখন একেবারে নিস্তেজ হয়ে যায়। আমার বাবা অনেক অসুস্থ হয়ে যায়, বাবার পক্ষে আসলে ওভাবে কাজকাম করা সম্ভব হয় না, খুব অসুস্থ হয়ে যায়। 3 মাস পরে যখন আমি ওখান থেকে বের হওয়ার পরে পারিবারিক এই অবস্থা দেখে মন তখন প্রচণ্ড খারাপ হয়ে যায়। চিন্তা করতেছিলাম যে কী করা যায়। আসলে আমি তো তেমন কোনো কিছু করতে পারবো না, কারণ তেমন কোনো কাজও আমি পারি না, তেমন কোনো কাজের সাথে আমি জড়িত না। ছোটোবেলা থেকে দুষ্টামি ফাইজলামি শয়তানি করে সময় কাটাতাম। একটা পর্যায়ে যে কাজটা শিখেছি সেটা হচ্ছে শুধুমাত্র পাখি ধরা, কীভাবে কৌশলে পাখিদেরকে আকাশ থেকে নিচে নামিয়ে আনতে হয় এবং খাঁচায় বন্দি করতে হয়, কোন জায়গায় পাখি বিক্রি করে ভালো টাকা পাওয়া যায়, এই জিনিসগুলোই আমি শুধু জানতাম, এছাড়া অন্য কোনো কিছুই জানতাম না। তখন বের হওয়ার পরে চিন্তা করতেছিলাম যে কী করা যায়। তখন মায়ের কাছে কান্নাকাটি করি যে মা কী করব। মাও তখন খুব অসহায় হয়ে পড়ে। আমার মায়ের কাছে শেষ কিছু গয়না থাকে যেটা আমার বাবার শেষ স্মৃতি ছিল। আমার মা তখন কী করে, আমার বাবার ওই শেষ স্মৃতিটুকুন বিক্রি করে দেয়। বিক্রি করে দিয়ে আমাকে কিছু টাকা দেয়, তাও কত, প্রায় 16-17 হাজার টাকার মতো। ওইটা দিয়ে বলে যে তুই যদি পারিস এই টাকাটা দিয়ে কিছু একটা করার জন্য চেষ্টা কর। তা ওই 16-17 হাজার টাকা দিয়ে আসলে কী করা যায়, গ্রামের বাড়িতে কিছুই তো করা যাবে না। আমি তখন 16-17 হাজার টাকা দিয়ে মোবাইলের কেসিং পাওয়া যায়, আপনারা অনেকেই দেখবেন। তো আমি তখন মোবাইলের অনেকগুলো কেসিং কিনে নিয়ে আসলাম, মোবাইলের কভার, কেসিং, এইটা ওইটা ওগুলো কিনে নিয়ে আসলাম। আনার পরে তা একটা দোকান আছে, ওইখানে মেয়েদের কসমেটিক বিক্রি করা হয়। ওই দোকানে আমি তখন বাইরে বললাম যে ভাই, আমি আপনার দোকানে টেবিল নিয়ে বসবো, মোবাইলে টাকা রিচার্জ করব, আর আমি কিছু কেসিং বিক্রি করব, আপনি আমার বসতে দেন, আমি আপনার মাস শেষে ভাড়া দিব। তা উনি আমার বললো ভাড়া লাগবে না, তুই এমনিই বয়। তারপর একটা টেবিল নিয়ে বসলাম, কিছু মোবাইলের কেসিং সামনে রাখলাম, মোবাইলে লোড রিচার্জ করতেছি। আলহামদুলিল্লাহ প্রায় মাস 3 ভিতরেই
আমার একটা পরিবর্তন আসলো, কিছু টাকা জমা হইলো এবং মায়ের ওই 16-17 হাজার টাকা থেকে আমি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট তখন করে ফেললাম। এবং এরপর আমি তখন নিজেই একটা ছোটোখাটো দোকান দিয়ে দিলাম, ওখানে রিসার্চ করি এবং মোবাইলের কেসিং এটা ওইটা বিক্রি করি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ভালো ভালো মোবাইল কোম্পানিগুলো আমার কাছে আসতে শুরু করে যে তারা তাদের মোবাইল সেল করার জন্য। আমাদের এটা যদিও একটা ছোট গ্রাম ছিল, একটা মফস্বলের এরিয়া ছিল, কিন্তু তারপরেও এই গ্রামের আশেপাশে তেমন কোনো দোকানপাট ছিল না। প্রায় 8-10টা গ্রাম মিলে প্রায় সব গ্রামের মানুষগুলো আমাদের এখানে আসতো। বাজারটা ছোট কিন্তু মানুষ হইতো প্রচুর। তারপর থেকে মোবাইল কোম্পানির অনেক লোকেরা আসে যে টাকা পয়সা দিতে হবে না, তারা মোবাইল দিয়ে যাবে, পরে সেল করে টাকা দিব। এরকম করে আমি তখন এই মোবাইলের ব্যবসাটা ধরে ফেলি। আলহামদুলিল্লাহ মোবাইলের ব্যবসাটা ধরে আমি তখন রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যাই। বাড়িঘরের আমাদের ঘর দুয়ার বিল্ডিং করি, বিল্ডিং করি বলতে চারপাশে ওয়াল করি, তারপরে বোনদেরকে একটু ভালো করে দেখতেছি, টাকা পয়সা ভালো ইনকাম করতেছি। এইভাবে আমার সময়গুলো খুব ভালোভাবে কাটতেছে। এই দিন আর রাতগুলো কাটতে কাটতে একদিন হঠাৎ করে আমার দোকানের মধ্যে রিসার্চের জন্য একটা মেয়ে আসলো। তা আসার পরে উনি রিসার্চ করবে আর কি, ফোনে টাকা রিসার্চ করবে। তা আসার পর ওর নাম ছিল টুম্পা। তো এই মেয়েটা সবসময় হিজাব পরে আসতো, বোরকা পরে আসতো, শুধুমাত্র চোখ ছাড়া আর কিছুই দেখা যেত না। তো আমাদের এখানে স্কুলের সাথে কলেজও আছে, কলেজের স্কুল আর কি আমাদের এটা। তো মেয়েটা কলেজে পড়ে, কলেজে পড়তো। তাই এটা কিন্তু ওভাবে আগে কখনো দেখি নাই। আগে সে স্কুলে অন্য কোথাও থেকে মনে হয় পড়াশোনা করছে, কলেজে আমাদের এখানকার কলেজে এসে ভর্তি হয়েছে, নতুন ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে। তা এই মেয়েটাকে নিয়ে সবার মনে অনেক কৌতূহল, যারা যারা আছে এলাকার প্রত্যেকের মনে অনেক কৌতূহল। তার কারণ হচ্ছে মেয়েটা বোরকা পরে আসে তো, অনেক লম্বা, প্রচণ্ড লম্বা, এবং বোরকাটা পরে মোটামুটি একটু ফিটিং টাইপের বোরকা পরলে বডি শেডটা কিন্তু খুব সুন্দর লাগে। তো এই বডি শেডটা অনেক সুন্দর লাগে, চোখগুলো অনেক সুন্দর। তা বোরকা পরে আবার হাত দেখা যায়, হাতগুলো অনেক পশরা। তা সবার মনে তখন কিউরিয়াসিটি জাগে যে মেয়েটা না জানি দেখতে কত সুন্দর। এবং সে কখনোই কোনো টিচারের সামনে, স্কুলের অন্য কারো কলেজের অন্য কারোর সামনে মুখোশ খোলে না, অন্য কোনো মেয়ের সামনেও না। কলেজে মুখোশ পরে আসবে এবং মুখোশ পরেই যাবে, এইভাবেই চলাফেরা করবে। তা আমার ফোনে তখন, আমার দোকানে তখন আসে রিসার্চ করার জন্য, আমি তখন তাকে রিসার্চ করাই দিই। তা রিসার্চ করে দেওয়ার পরে আমার ভিতরে তখন মনে কৌতূহল জাগে। আমি কিন্তু কোনো দিনও এই যে এত বছর ধরে আমি দোকানদারি করতাম, কখনোই কোনো মেয়ের নাম্বার কিন্তু আমি নোট করি নাই। বাট এই টুম্পা মেয়েটার নাম্বার আমি নোট করে ফেলি। এখন নোট করার পরে হঠাৎ করে আমার কাছে আবার মনে হয় মেয়েটা যদি সুন্দরী হবে, এতই যদি সুন্দর হবে, তাহলে তো মুখোশ পরে আসবে কেন? বোরকার মুখোশ পরে তো আসার কথা না। সুন্দর না, মনে হয় দেখতে সুন্দর না, দাঁত উঁচা বা দেখতে মনে হয় খুব বিশ্রী হবে, এই জন্য মনে হয় মুখোশ পরে আসে, যেটা আমার কাছে মনে হলো আর কি। হয় না যে অনেক মেয়েরা দেখতে অনেক ফর্সা হয়, লম্বা হয়, ফিটনেস ভালো থাকে, কিন্তু চেহারা সুন্দর না, এরকম। তা আমার কাছে মনে হলো যে এটা মনে হয় দেখতে সুন্দর না, এবং সুন্দর না হওয়ার কারণে এরকম বোরকা পরে তারপরে এরকম করে আসে, হিজাব পরে আসে যাতে কেউ না দেখে। এমন করতে করতে অনেকগুলো দিন কেটে গেল। মেয়ে আসতো, রিসার্চ করতো, আমার সাথে টুকিটাকি কথাবার্তা হইতে চলে যেত। বা এরকম করতে করতে একদিন আমি বাজারে রওনা দিয়েছিলাম আমার সাইকেলে করে, আমার মোটর সাইকেল, বাইসাইকেল, পায়ে চালানো সাইকেল নিয়ে বাজার দিকে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে হঠাৎ করে ওই একটা গ্রাম পার হয়ে তারপর বাজারে যেতে আর কি, ওইখানে একটা কাঁচা মালের বাজার হয়, অন্য ছোটো একটা বাজার। তো ওইখানে আমার সাইকেলের চেইনটা হঠাৎ করে পড়ে যায়। তা সাইকেলের চেইনটা উঠাইতে গিয়ে আমার একটু সন্ধ্যা ভাব হয়ে যায়, অন্ধকার চর না, আসলে অন্ধকার চর না, লাইক মেঘ আসবে আর কি, এরকম একটা ভাব ছিল, মেঘ আকাশে, এই জন্য একটু অন্ধকার। তা সাইকেলের চেইনটা উঠে থেকে আমার হাতটা কেটে যায়, অনেকটাই কেটে যায়, রক্ত বের হয়। তা অনেকটা রক্ত বের হওয়ার পরে ওই সময় কিন্তু আমার একটা অভ্যাস ছিল আর কি, ধরেন হাত কেটে গেলে আমি হাতের মধ্যে আপনার যেই ক্লোজ আপ বা অন্য যেই টুথপেস্টগুলো হয় না, ওগুলো দিতাম, পেস্ট দিতাম। তা হাতটা কেটে যাওয়ার পরে আশেপাশেও তেমন কোনো গাছ টাছ পাচ্ছি না। আমি তখন চিন্তা করলাম যে হাতের মধ্যে আমাকে পেস্ট দিতে হবে। তারপরে কী করলাম, পাশের বাড়ির ভিতরে ঢুকলাম যে তাদের ওখান থেকে টুথপেস্ট পাই কিনা বলবো। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ঢোকার পর আমি বললাম যে বাড়ি থেকেও আসেন। ঠিক এটা বলা মাত্র ভাই একটা মেয়ে বেরিয়ে আসলো, এত যে রূপসী বলার মতো না, অনেক সুন্দর। এক দেখে আমার আমি তার প্রেমে পড়ে গেছি। একদম ডাগর চোখ, মুখ একদম লম্বা করে একটা চেহারা, দেখতে যেন বর্তমান সময়ের বাংলাদেশি নায়িকা, ইন্ডিয়ান নায়িকা, হলিউডের নায়িকা ক্যাটরিনার মতো মনে হচ্ছিল। একদম ক্যাটরিনা কাইফের মতো চেহারা, একদম লাল চেহারাটা। দেখা মাত্র মেয়েটা, মুখটা দেখা মাত্র তখন দৌড় দিয়ে ঘরে ঢুকে গেল। জাস্ট এক পলক দেখলাম। ঢুকে যাওয়ার পরেই এদিক দিয়ে তখন কী করলো, একটা মহিলা বেরিয়ে আসলো, এসে বললো কেউ আপনি? আমি বললাম যে এই ঘটনা, আমার হাত কেটে গেছে, একটু করার জন্য আসছিলাম, হাতে একটু লাগাবো, পেস্ট লাগাবো, দিবেন আপনাদের কাছে? আছে? বলে হ্যাঁ আছে। তারপরে তিনি ওয়াশরুম থেকে বের করে এনে আমাকে দিল, আমি দিলাম। তো ওইটা আমি ছোটোবেলা থেকে দিতাম হাতটা কেটে গেলে রক্ত বন্ধ করার জন্য আর কি। যদিও এটা আসলে কোনো ডাক্তারি ফর্মুলা না, বা আপনারা কেউ এটা ইউজ করার চেষ্টা করবেন না, আমার কাছে মনে হতো তাই আমি দিতাম।
তো যাই হোক এটা দেওয়ার পরে তখন বেরিয়ে গেলাম, আবার সাইকেল নিয়ে তখন বাজারে গেলাম। ভাই মনটা কিন্তু আর বাজারের মধ্যে নেই, মনটা তখন আনচান করতেছে এরকম করতে করতে তখন আমি আবারও ওই আমার দোকানে আসছি। পরের দিন দোকানে আসছি, দোকানদারি করতেছি। ওই বাড়িটার নাম ছিল মোল্লাবাড়ি আর কি, শিয়ালপাড়া মোল্লাবাড়ি। তা শিয়ালপাড়া মোল্লাবাড়িতে তখন আমার এই মোল্লাবাড়ির এই একটা ছেলে আছে, ওর নাম হচ্ছে সুমন। তা আমার দোকানে আসে, আমি তখন বললাম যে সুমন, তোদের মোল্লাবাড়ির কোনো মেয়ে আছে নাকি রে, আমাদের কলেজে পড়াশোনা করে বা আমাদের স্কুলে পড়াশোনা করে? বলো ও ভাই অনেক মেয়েই তো আছে। আমি বললাম রে ভাই রে, কিছু মনে করিস না, তোর একটা কথা বলবো। তা মানে তোদের মেয়েদের ভিতরে মানে তোরা ছেলে বা মেয়েদের ভিতরে সব মেয়েগুলোরে চিনে, আমি মুখের বর্ণনা দিলে চিনতে পারবে এরকম একটা মেয়ে কি আছে নাকি? তুই যদি আমাকে বলোস তাইলে আমি বলতে পারি। বলে ভাই এটা টুম্পা আপা ভালো জানে, কারণ টুম্পা আপা সব মেয়েগুলোর সাথে ভালো করে মিশে। তো এই কথা ওর সাথে কথা বলতে সুমনের সাথে কথা বলতে টুম্পা তখন কোত্থেকে জানা আসছে। ও কিন্তু 20 টাকা 30 টাকার বেশি রিচার্জ করে না, জাস্ট 20 টাকা 30 টাকা রিচার্জ করবে। তা আমাকে সে বলতেছে যে লিমন ভাইয়া আমার ফোনে 30টা টাকা দেন, এটা বললো। দেন টাকাটা দিলাম, দেওয়ার পরে বললাম যে টুম্পা তোমার সাথে একটা কথা আছে। তা বলে কী কথা? আমি বললাম যে কীভাবে বলবো বুঝতে পারতেছি না। পরে আমাকে বলে কীভাবে বলবেন, আগে বাদ দেন, হাতের কাটা কি ভালো হয়েছে এটা বলো। বলার পর আমি চিন্তা করলাম যেহেতু আমার হাতে ব্যান্ডেজ করা, আমি বাড়িতে এসে কিন্তু আবার ব্যান্ডেজ করছি, মানে কাপড় দিয়ে বেঁধে রাখছি। তাই আমি বললাম যে হ্যাঁ হাতের কাটা তো ভালো হয়েছে। তা ভাবলাম যে যেহেতু ব্যান্ডেজ করা মনে হয় দেখছে ব্যান্ডেজ করা অবস্থায়, তাই আমি তো এটা বলে ও তখন কী করলো, বলে আচ্ছা ভাইয়া এখন ক্লাস বসবে, আমি আপনার সাথে পরে কথা বলবো। এটা বলে ভাই ও তখন চলে গেল। এখন চলে যাওয়ার পরে আমি তো দোকানেই বসে আছি। ও হঠাৎ করে মনে হইলো কী রে, আমার হাত কাটা ভালো হয়েছে কিনা ও জিজ্ঞেস করলো। হাতটা কীভাবে কাটলাম এটা তো ও জিজ্ঞেস করলো না, বা অনেকেই আসছে এই দোকানে, কেউ তো আমার এই কথাটা জিজ্ঞেস করলো না, বা আমার হাত কাটাটা কিন্তু ওভাবে দেখাও যায় না। তাহলে কীভাবেও আমাকে বললো যে হাত কাটা কি ভালো হয়েছে? তাহলে জিনিসটা আমার মনে একটু ডাউট খাওয়ার পরে এবার কলেজে টিফিন হলো, টিফিনের সময় অনেক পোলা পাইনে আসতেছে। এবার আমি ওই সুমনটা ডাক দিয়ে বললাম যে সুমন আমার একটু টুম্পারে দেখা লাগবে। ও বলে ভাই টুম্পারে আমাদের স্কুলের কোনো ছেলে মেয়ে কোনো শিক্ষক কেউ দেখে না, আমরাও টুম্পারে খুবভাবে দেখি না, টুম্পা বাসার মধ্যে থাকে, ঘর থেকে বেরোয় না। আমি তখন বললাম টুম্পার চেহারাটা কি তুই টুম্পারে দেখছস? বলে দেখছি। আর টুম্পাকে দেখতে এরকম, ঠোঁটের নিচে একটা তিল আছে এমন বলে হ ভাই। যে বর্ণনা দিলাম একইভাবে সুমনই আমাকে বর্ণনা দিচ্ছে যে হ্যাঁ টুম্পা দেখতে এরকম। আমি তখন শিওর, মানে প্রায় 50% শিওর হয়ে গেলাম যে আমি যে মেয়েটাকে দেখেছি ওই মেয়েটা টুম্পা। তা এমন করতে আমি তখন চিন্তা করলাম যে কেমনি কী করা যায়, মানে কীভাবে মেয়েটাকে দেখা যায়, মানে কোনভাবে আমি তাকে দেখতে পারবো। তো একদিন কী করলাম, এভাবে আরও প্রায় 7-8 দিন কেটে গেল। আমার দোকানে আসে, মুখোশ পরে আসে, এমন করতে এমনি কথাবার্তা হয়, টুম্পা ভালো আছো, কী করো, এরকম করে টুকিটাকি কথাবার্তা হয়, কিন্তু ওভাবে সে আমাকে মুখোশ খুলে মুখটা দেখায় না। তো একদিন একটা পারফিউম এনেছিলাম, মানে আমি কিছু পারফিউম উঠেছিলাম, নতুন কিছু সেন্ট আর কি বিক্রি করবো, পারফিউম উঠেছি। তো সেখানে একটা পারফিউম হচ্ছে ডেট ওভার হয়ে গেছে, এবং ডেট ওভার হয়ে যাওয়ার পরে ওই পারফিউমের ইয়েটাও মানে গ্রানটাও অনেক বাজে, মানে এটা যদি একবার কারোর সামনে একটু মারা হয় ভূমি করে দিবে এমন একটা অবস্থা। তো এবার টুম্পা আসছিল আমার দোকানে, আসার পরে আমি বললাম যে টুম্পা কিছু নতুন পারফিউম কিনছি, কিছু পারফিউম উঠেছি, কিনবা লাগবে নাকি? তো ও আবার কিন্তু মাঝে মাঝে পারফিউম দিয়ে আসতো, তো গ্রান পাইতাম। তো আমাকে বলে কই আনছেন, দেন না দেখি। তা পারফিউমগুলো আমি তখন বের করে আমি বললাম যে এই সেন্টটা ভালো, এটা বলে আমি তার একদম মুখের কাছে নিয়েই আমি তখন পারফিউমটা মারলাম, টিপ মারলাম, মারার সাথে সাথে পারফিউম বেরিয়েছে ওর মুখের মধ্যে। ও সাথে সাথে অকক করতে মানে একদম বমি করে দিছে, বমি করে মুখোশটা খোলাই ফেলছে। এবং মুখোশটা খোলার পরে আমি দেখি রে ভাই, হাত কাটা অবস্থায় সেদিন যে মেয়েটাকে আমি দেখেছিলাম এটা আর কেউ না, এটা টুম্পা। ওরে দেখার পরে আমার কাছে মনে হয় আমি যেন অন্য কোনো রাজ্যে হারিয়ে গেলাম, এত সুন্দর, মানে বমি করতেছে ও, বাট আমার ওর দিকে তাকে ভালো লাগতেছে। একটা পর্যায়ে আমি গেলাম, গিয়ে পানি দিলাম, তো মুখের মধ্যে পানি টানি দিছে, এবং ও কোনোদিনও মেকআপ করে না, মনে হয় যেন ওর মুখটা সবসময় মেকআপ করাই থাকে, মানে স্কিনটা এত সুন্দর। পরে মুখটা ধোয়ার পরে ও তখন আবার সাথে সাথে কী করলো, এই মুখোশটা খুলে মানে ওর ব্যাগ থেকে একটা মাস্ক বের করে মাস্কটা পরে ফেললো। আমি তখন বললাম যে টুম্পা তোমার একটা কথা জিজ্ঞেস করবো। পরে বলে ভাই আমি আর আপনার সাথে এখন কোনো কথা বলবো না, এই কথাটা বলে টুম্পা তখন চলে গেল। এবং আমি ওর চলে যাওয়ার পিছন দিকে তাকাইছিলাম। আমার কাছে মনে হয় আমার এত বছর হয়েছে, মানে আমার জীবনে আমি এই বয়স পর্যন্ত আসছি, বাট এই বয়স পর্যন্ত কোনো মেয়েকে আমার এতটা ভালো লাগেনি, আমি কোনো মেয়ের প্রতি এতটা এক্সাইটেড হয়ে যায়নি, এতটা মাতোয়ারা হয়ে যায়নি। বা টুম্পাকে দেখার পর আমার ঠিক যতটা ভালো লাগছে, আমার কাছে মনে হয় আমার দুনিয়াটা হারাই গেছে, আমি অন্য কোনো রাজ্যে হারাই গেছি। এরপরে মাঝে মাঝেই টুম্পা আমার দোকানে আসে, যায়, মাল কিনে, এটা করে ওইটা করে, এবং 2-1টা দিন তার সাথে আমি একটু কথা বলার জন্য চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই কথা বলা হয় না। এইভাবে কথা বলতে একদিন আমি আর এক বন্ধু ওর গার্লফ্রেন্ডকে, মানে গার্লফ্রেন্ডের সাথে একটু ঝামেলা আর কি, ওর গার্লফ্রেন্ড আর কি অন্য ছেলেদের সাথে কথা বলে, মানে পরকীয়া করে আর কি, মানে গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে কথা বলে। তা আমারে বলে বন্ধু আমার গার্লফ্রেন্ড আমার সন্দেহ লাগে,
তুই একটু 2-1 মিনিট কথা বলে দেখ তোরা পটাইতে পারস কিনা। আমার এক পরিচিত বন্ধু। আমি যে ঠিক আছে তাহলে নাম্বারটা দে, দেখ আমি পটাই ফেলি। তো আমার বন্ধু নাম্বার দিল, আমি ওই মেয়ের সাথে প্রায় 5 থেকে 7 মিনিট কথা বলি এবং কথা বলার সময় আমার বন্ধুর সামনেই বলি, এমনভাবে কথা বলি ভাই 5-7 মিনিটের মধ্যে ওই মেয়ে আমার প্রেমে পড়ে যায়, মানে আমার প্রতি মানে আকর্ষণ জমে যায় এবং 5-7 মিনিটের মধ্যে মেয়ে আমার সাথে প্রেম করার জন্য রাজি হয়ে যায়। আমার বন্ধু মনে কষ্ট পায় এবং কষ্ট পেয়ে আমাকে একটা কথা বলে যে, লিমন তোর একটা কথা কই বন্ধু, তুই বাংলাদেশের বুকে যেই কোনো মেয়ের সাথে যদি মোবাইল ফোনে 5 মিনিট কথা বলস, ওই মেয়ে তোর প্রেমে পড়ে যাবে। মানে তোর কথাবার্তা বলার স্টাইল, ধরন বা তোর ভয়েস টোনিং এত সুন্দর যে কোনো মেয়ের সাথে কথা বললেই মেয়ে সোজা তোর প্রেমে পড়ে যাবে। তুই যদি কাউকে সরাসরি প্রেমের প্রস্তাব দিতে না পারিস, ভয় পাস, তাহলে তার সাথে ফোনে প্রেম করার জন্য চেষ্টা করবি, দেখবি ফোনে তোর প্রেম হয়ে যাবে। আমার বন্ধুর এই কথাটা শোনার পরে আমার ভিতর হঠাৎ করে টুম্পার কথা মনে হলো। মানে আমার ভিতর এটা মনে হলো যে আরে তাও তো ঠিক, ও যদি আমাকে এরকম করেই বলে তাহলে তো আমি টুম্পার সাথে প্রেম করতে পারি। সরাসরি যেহেতু টুম্পাকে ভালোবাসি বলতে পারি না এবং ভালোবাসার কথা বলতে গেলেও টুম্পা পশকে যে আমার সামনে পড়ে না, আমি রং নাম্বারে তার সাথে প্রেম করব। ঠিক ওই সময় আমার মোবাইল দোকান থেকে আমি তখন একটা সিম কার্ড নেই, ওই সময় কিন্তু সিম কার্ড রেজিস্টার করা হতো না, মানে রেজিস্ট্রেশন করা লাগতো না, এমনি সিম হইতো। তা আমি তখন কী করলাম, একটা সিম কার্ড আমার ফোনের ভিতরে ঢুকে একদিন রাত্র প্রায় 11:30টার দিকে টুম্পাকে কল দিই। দিলে পরে টুম্পা তখন কলটা রিসিভ করে জিজ্ঞেস করতেছে কে আপনি। আমি বললাম যে আপনি সবসময় এরকম বোরকা পরে আসেন কেন, মানে এমন করেই বলতেছিলাম। তো আমাকে বললাম আমি বোরকা পরে গেলে আপনার সমস্যা কী। আমি বললাম এটা কোনো কথা, এত সুন্দর একটা জিনিস, ধরুন আপনার বাড়িতে একটা গোলাপ ফুল গাছ আপনি লাগিয়েছেন এবং খুব সুন্দর একটা গোলাপ ফুল ধরছে, আপনি যদি গোলাপ ফুলটা কভার দিয়ে ঢেকে রাখেন তাহলে কি এটা সুন্দর লাগবে বলেন। ও আমাকে বলে গোলাপের মালিক যে সে দেখলেই হবে, অন্য কেউ দেখতে হবে না। আমি তখন বললাম আমি কিন্তু ওই গোলাপ গাছের মালিক হতে চাই। ও আমাকে বলে এত সহজ না, গোলাপ গাছের মালিক হতে হলে গোলাপের যত্ন করতে হয়, আর সেই যত্ন করতে হলে গোলাপ গাছে অনেক ধরনের কাঁটা থাকে, কাঁটার আঘাত খেতে হয়, সহ্য করতে পারবেন তো। আমি বললাম দেখেন সহ্য করতে পারবো কি পারবো না সেটুকুন জানি না, তবে আমি সহ্য করে থাকার জন্য চেষ্টা করব। এবার আমি বলছি কী আপনি বলেন তো, এত সুন্দর করে ছন্দ মিলিয়ে কথা বলতেছেন। আমি বললাম যে আমাকে আপনি চিনবেন না, আমার বাড়ি অনেক দূরে, বাট মাঝে মাঝে আপনার দেখার জন্য আপনাদের কলেজের সামনে যাই, সাইকেল নিয়ে দাঁড়ায় থাকি, আপনার আমার খুব ভালো লাগে। তখনই সে আমাকে অনেকগুলো নাম বলে, আপনার নাম কি অমুক তমুক এটা ওইটা। ওর মুখ থেকে এতগুলো নাম শোনার পর আমি বুঝে যাই যে ওর পিছনে আমি একাই না, আরও অনেক ছেলেফেলেরাই ঘোরাফেরা করে, মানে অনেক ছেলে ওর সাথে রিলেশন করার জন্য চেষ্টা করে, যেটা আমার কাছে মনে হলো। যাই হোক, এভাবে কথা বলতে বলতে আমি তার সাথে প্রায় মাঝে মাঝেই কথা বলি, মাঝে মাঝে বলতে প্রায় প্রতিদিনই কথা হয়। কি করতেছেন আজকে, আপনি এরকম করে হাঁটলেন কেন, আপনার পায়ের জুতাগুলো অনেক সুন্দর, আপনার হাতগুলো অনেক ফর্সা, মানে যতটুকু দেখা যায় আর কি শরীরের অঙ্গ, অতটুকুই আমি তার সাথে কথা বলি। এরকম করে প্রায় প্রতিদিন কথা বলতে 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 তার সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে যায়, বাট এটা প্রেম ভালোবাসা কিনা জানি না, বাট দুজনের মাঝে খুব ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়। ও কিন্তু আমাকে চিনে না, জানে না, এবং আমি আমার ঠিকানা নাম কোনো কিছুই বলি নাই, ওভাবে কথা বলতেছি। এমন করতে করতে একদিন হঠাৎ করে আমার দোকানের মধ্যে টুম্পা আসছে। আসার পরেই আমার বন্ধু সুমন, যে সুমনের কথা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, যে ওর গার্লফ্রেন্ডকে ও সন্দেহ করে বলে আমি ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলে ওর প্রেমটা আমি ভাঙাই দিই। টুম্পা আসার পরে সুমন তখন টুম্পারে ডাক দিল, মানে ভিতরে ডাক দিল, মানে আমার দোকানের ভিতরে ডাক দিয়া ওই আমার দোকানের ভিতরে বসার মতো জায়গা আছে, ওইখানে বসেও টুম্পার সাথে কথা বলতেছে এবং দুজনে কথা বলতেছে। দুজনের কথাবার্তা বলার ধরন দেখে আমার কাছে মনে হলো যেন দুজনের মাঝে মোটামুটি কোনো ধরনের একটা সম্পর্ক চলতেছে, মানে একটু মানে হয় না যে একটু ক্লোজ হয়ে কথা বলা। এবং এইভাবে কথা বলাটা দেখে আমার তখন খুব খারাপ লাগলো, বিষয়টা কি এইভাবে ক্লোজ হয়ে কেন কথা বললো বা টুম্পার হাতেও ধরলো। তখন আমার মানে ভীষণ রকমের কষ্ট হচ্ছিলো, জি আল্লাহ এটা আমি দেখলামটা কি। অ্যান্ড একটা পর্যায়ে তখন টুম্পা যখন চলে যায় আমি তখন মনে মনে চিন্তা করি যে এটা তো হতে পারে না, এবং এটা কীভাবে সম্ভব যে মেয়েটাকে আমি ভালোবাসি আজকে এতগুলো মাস ধরে, যার সাথে আমি সম্পর্ক করার জন্য চেষ্টা করে আসতেছি, সেই মেয়েটা সুমনের সাথে প্রেম করবে, না এটা তো হতেই পারে না, এবং এটা আমার পক্ষে কোনো অবস্থায় মেনে নেওয়া সম্ভব না। মানে তখন আমার মনে হয় যে আমার কলিজাটা কে একজন কেটে নিয়ে চলে যাচ্ছে আর কি। তা আমি ওই রাতেই তখন টুম্পারে আবার কল দিলাম, যার পর তখন রিসিভ করছে। আমি বললাম যে টুম্পা আপনি কি কারোর সাথে প্রেম করেন? ডিরেক্টলি ওই দিন একটু অন্যভাবেই কথা বলতেছি। আমাকে বলে না তো, আপনি আমাকে এই কথা কেন বলতেছেন আমি অন্য কারোর সাথে প্রেম করি? আমি বললাম না, আপনি আমার কাছে মিথ্যা বলার প্রয়োজন নাই, সত্যটাই বলেন, কোনো সমস্যা নাই। আমার কাছে সত্যটা বললে আপনার তেমন কোনো ক্ষতি হবে না। আপনি কি কারোর সাথে প্রেম করেন, কাউকে ভালোবাসেন? আমাকে বলে না, আমি কারোর সাথে প্রেম করি না, কাউকে ভালোবাসি না, কিন্তু হঠাৎ করে আপনি আমাকে মানে আমার প্রেম ভালোবাসা নিয়ে পড়লেন কেন, মানে এরকম করে কথা কেন বলতেছেন? আমি বললাম যে না, আসলে কি বলবো বুঝতে পারতেছি না,
আপনি আজকে যে ছেলের, মানে আমি যে কথাগুলো বলতেছি আমার ভিতরের কষ্ট থেকে কিন্তু বলতেছি, আপনি আজকে যে ছেলেটার হাত ধরে টানাটানি করলেন একজনের দোকানে বসে, আমি তো দেখলাম, তো এটা কিন্তু আপনি ভালো করেন নাই। এবং ওই ছেলেটা কিন্তু ভালো না, এর আগেও 2-3টা মেয়ের সাথে রিলেশন করছে, অনেক মেয়ের সাথে শারীরিক সম্পর্কও করছে। এই ছেলেটা কিন্তু খুব বাজে, তারা বাজে একটা ছেলের সাথে আপনি এইভাবে হাত ধরে একটা দোকানের মধ্যে, এটা কিন্তু ভালো না। ঠিক তখনই টুম্পা আমাকে বলতেছে, দেখেন ওই দোকানের মালিক ছাড়া এটা আর কেউ দেখে নাই, কারণ ওই সময় আশেপাশে কোনো মানুষ ছিল না, শুধুমাত্র দোকানের মালিকই ছিল। সুমন যে আমার হাত ধরেছে এটা শুধুমাত্র দোকানের মালিক দেখেছে, আর সেই মালিকের নাম হচ্ছে লিমন ভাই। আমি বললাম, না দোকানের মালিক দেখেছে সেটা ঠিক আছে, বাট আমি ওই সময় রিসার্চ করার জন্য গিয়েছিলাম ফোনে, এবং টাকা রিসার্চ করার জন্য গিয়ে আমি দেখেছি যে আপনার হাত ধরে আছে ওই ছেলেটা, সুমন না কি নাম কি জানি, আমি জানি না। তখনও আমাকে বলে, লিমন ভাই আমি অনেক দিন ধরে আপনাকে সন্দেহ করতেছি, ডিরেক্টলি এভাবেই বলে যে লিমন ভাই আমি অনেক দিন ধরে আপনাকে সন্দেহ করতেছি যে আপনি লিমন হবেন, এবং আপনি যে লিমন হবেন এটা আমি বুঝে গেছি অনেক দিন আগ থেকে, কিন্তু আপনাকে ধরতে পারতেছি না, কীভাবে আপনাকে ধরবো, ধরার কোনো মাধ্যম আমি পাচ্ছি না। কিন্তু আপনার কথাবার্তা শুনে বুঝে যে আপনি আমার সাথে প্রেম করতে চান, ভালোবাসতে চান। এখন আপনি যে লিমন ভাই এটা তো আমার কাছে বলেন না, আমি কোনোভাবে বের করতেও পারি না, যার জন্য আমি সুমন ভাইয়ের সাথে জাস্ট একটা অভিনয় করছি। আমি সুমন ভাইকে আগেই বলছি যে সুমন ভাই এমন এমন ঘটনা, আমার কাছে মনে হয় যে লিমন ভাই আমাকে রং নাম্বারে ফোন করে বিরক্ত করে, এখন আপনি যদি এভাবে আমার সাথে একটু প্রেমের অভিনয় করেন, উনি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে তিনি আমাকে বলে দিবে ফোনের মাধ্যমে। শুধুমাত্র আপনাকে ধরার জন্যই আমি সুমন ভাইয়ের সাথে একটা অভিনয় করছি। আসলে সুমন ভাইকে আমি ভালোবাসি না, আমাদের মাঝে কোনো প্রেম ভালোবাসা নাই। আর আপনি যখন আমার দিকে তাকাচ্ছিলেন, আমি যখন সুমন ভাইয়ের হাত ধরি, আমি তখনই বুঝছি যে আপনার ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কোনো কাস্টমার তো দূরের কথা, সেই মুহূর্তে আপনার দোকানের সামনে দিয়ে কোনো মানুষও হেঁটে যায়নি। আপনি কেন বলতেছেন যে দোকানের সামনে আপনি কাস্টমার এসেছিলেন? আমি তখন একদম চুপ হয়ে যাই, আর কোনো কিছু বলতে পারি না, নিচের দিকে তাকায় থাকি। ও আমাকে বলে, কী ব্যাপার, কথা বলেন না কেন? আমি বলি, বলবো কেমন করে, মোল্লা ভাইয়ের মেয়ের সাথে প্রেম করার সাধ্য সামর্থ্য কি আমার আছে? এবং আজাদ মোল্লার মেয়ে এত বেশি টাকা পয়সার মালিক, ওদের গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব আছে? এরকম একটা মেয়েরে কেমনি প্রেমের প্রস্তাব দিই, কেমনি তারা ভালোবাসি? তো আমারে বলে, ও আমারে বলতেছে তাহলে চোরের মতো ভালোবাসতে ভয় করে নাই। আমি বললাম, আসলে ভয় করেছি কিনা জানি না, কিন্তু ভালোবাসছি, সত্যি ভালোবাসছি। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, আমাকে ভালোবাসি বলো বা না বলো, এতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি কথাটা বলতে পারছি, বা আমি যে তোমার প্রতি দুর্বল, তোমাকে পছন্দ করি, এটা যে তুমি বুঝতে পারছো, সেটা ভেবেই আমার অনেক ভালো লাগতেছে। আমার সত্যি মনে কোনো কষ্ট নাই, এবং আই এম সরি, আমি আজকের পর থেকে তোমাকে আর বিরক্ত করবো না, তোমাকে আর ফোন করবো না, তুমি আমাকে মাফ করে দিও। এটা বলে আমি তখন ফোন লাইনটা কেটে দিলাম, এবং কেটে দেওয়ার পরে আমি তাকে আর কোনো কল দিলাম না, সেও আমাকে আর কোনো কল দিল না। এভাবে প্রায় 2 থেকে 3 দিন কেটে গেছে। এরই মাঝে সুমন তার খালার বাড়িতে চলে গেছে, ওরে আমি ফোন দিয়ে প্রচুর গালাগালি করছি। তবে সুমন আমার একটা কথা বলছে যে, দেখ বন্ধু, এই টুম্পা কিন্তু তোরা পছন্দ করে। এটা বলছে যে দেখ, টুম্পা কিন্তু তোরা পছন্দ করে। যাই হোক, আমিও সুমনকে কিছু বলি না, ওরা খালার বাড়িতে ওইখানে থাকুক। প্রায় অনেক দিন কেটে গেল, টুম্পা আর আমার দোকানেও আসে না, আমার সাথে কথাও বলে না, কোনো ফোনও টুম্পা আমাকে ফোন করে না, এবং আমিও টুম্পাকে আর ফোন করতেছি না। দুজনের মাঝে তখন প্রচণ্ড রকমের অভিমান, কেউ কারোর সাথে কারো কোনো কথা হয় না, প্রচণ্ড রকমের মন খারাপ থাকে। আমি একরকম পুরোই ভেঙে পড়ছিলাম, মানে সম্পূর্ণভাবে ভেঙে পড়ছিলাম। দোকান চালাইতে পারি না, বাড়িতে গেলে খাবার খাই না, সারাক্ষণ কান্নাকাটি করি। আম্মু বলে, কী রে, কী হয়েছে, তুই এরকম করতেছিস কেন? আম্মুরও কোনো কথা বলি না, সবসময় কান্নাকাটি করে মুখ গোমরা করে বসে থাকি। এমন করে প্রায় অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য আগের মতো হয় না। কাস্টমার আসে যে ভাই ক্যাসিং আছে, নতুন নতুন মোবাইল ফোনের ক্যাসিং, এগুলোও আনি না, কাউরে টাকা পয়সাও দিই না, নিজের মতো করে দোকানপাট চালাইতে আসি। এক ভিন্ন রকম জগতে আমি তখন পৌঁছে যাই। মানে কোনো কিছু আর ভালো লাগে না, কারো কথাও ভালো লাগে, কারো কথা শুনতেও ভালো লাগে না, কাউকে ভালো লাগে না, সারাক্ষণে কান্নাকাটি করি। এরকম অবস্থায় বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে একদিন টুম্পা আমার দোকানে আসছে। অনেক দিন পরে, প্রায় 15-20 দিন পরে আমার দোকানে আসছে। আসার পরে তা অনেক কাস্টমার ছিল, আমি সবারই বিদায় করলাম, ও তখন দাঁড়ায় আছে। দাঁড়িয়ে থেকে বলতেছে, আমাকে কি কিছু টাকা আপনার ফোন থেকে রিচার্জ করে দিবেন, মানে কিছু টাকা দেওয়া যাবে? আমি বললাম যে হ্যাঁ, দেওয়া যাবে না কেন, এটা তো আমার চাকরি, এটাই তো আমি করি, দিব না কেন, বলেন নাম্বার বলেন। তো বলে, আমার নাম্বারটা কি আপনার কাছে নাই? আমি বলি, ছিল। তো বলে, এখন নেই? আমি বললাম যে না, ডিলিট করে দিয়েছি। তো আমাকে বলে, আপনি আমার নাম্বার ডিলিট করলেন কেন? আমি বললাম, নাম্বার ডিলিট করবো না, নাম্বারটা থাকলেই তো কল করতে মন চাইবে, এই জন্য ডিলিট করে দিলাম। ও তখন আমাকে বলে যে, সত্যি করে একটা কথা বলবেন? আমি বললাম, হ্যাঁ বলবো। ও আমাকে বলে, তাহলে কি মন থেকে ডিলিট করতে পারছেন?
এটা বলার পরে আমি তখন আর আমার চোখের পানি ধরে রাখতে পারিনি, তো কান্না করে দিছি, একদম টেবিলের মধ্যে মাথাটা রেখে কান্না করে দিছি। এখন কাস্টমারও কেউ ছিল না, ঠান্ডা মাথায় তখন আমার মাথায় হাত বোলাই দিল, এবং আমার মাথায় হাত বোলাইতে বোলাইতে একটা পর্যায়ে আমার মাথাটা তার বুকের কাছে নিয়ে সে আমাকে জড়িয়ে ধরলো। এবং আমি যে ভাই এমন একটা গ্রাণ, এমন একটা শান্তি মনের মধ্যে পাইছি, এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। এরপর যদি আমার মরণও হয়ে যেত, আমার মনে আর কোনো দুঃখ থাকতো না, মানে আমি যদি মরেও যাইতাম আর কি, এত শান্তি পাই। এবং জড়ায় ধরে বলে ভালোবাসি কথাটা মুখে বলতে হয় না, যে যাকে ভালোবাসে সে তাকে অনুভবেই ফিল করে, অনুভবেই বোঝা যায় যে কি কার আপনজন। আমি আসলেই কষ্ট পেয়েছিলাম যে কাপুরুষের মতো কেন পিছনে হেঁটে ভালোবাসার কথা বললেন, কেন ভালোবাসি কথাটা সামনে এসে বলতে পারলেন না। আমি তো চাই আমাকে যে ভালোবাসবে সে বীরের মতো আবার সামনে দাঁড়িয়ে আমাকে ভালোবাসি কথা বলবে, আমাকে প্রপোজ করবে, এবং আমিও তার প্রপোজ অ্যাকসেপ্ট করবো, তার সাথে রিলেশন করব। কেন কাপুরুষের মতো আমার পিছনে পিছনে হেঁটে ভালোবাসি করলেন? আমি তখন চুপচাপ থাকলাম, কিচ্ছু বললাম না। তা আমাকে বলতেছে আজকে সন্ধ্যার পরে আমাদের বাড়ি এখানে আইসেন, কল দিব আপনাকে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এই বলে টুম্পা তখন চলে গেল ওর ক্লাসে। আমি তো তখন ভাই খুশিতে আত্মহারা, দোকান বন্ধ করে দিয়েছি ওই সময়। দোকান বন্ধ করে দিয়া এলাকার পোলাপাইন 2-3টা আছে, ওইগুলোর সবগুলোরে নিয়ে তখন মনে করেন নোয়াখালী একদম মাইজদি সিনেমা দেখার জন্য চলে গেছে মাইজদিতে। ওইখানে গিয়ে সিনেমা দেখলাম, সিনেমা দেখে সন্ধ্যার আগে মানে আসরের পরে বাড়িতে আসছি। মাগরিবের আজান দিতেছে, ওই সময় টুম্পা আমারে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে এখন থেকে আধা ঘন্টা পরে আমাদের বাড়ির পিছনে আইসেন। তো আধা ঘন্টা পরে ওদের বাড়ির পিছনে গেলাম, এবং পিছনে যাওয়ার পরেও আমাকে মানে যতটুকু ভালোবাসা দরকার আর কি, যতটুকু ভালোবাসা তার বুকের ভিতরে জমা ছিল, আমাকে বুকে জড়িয়ে ধরে আদর করে তার ভিতরের সমস্ত ভালোবাসাগুলো আমাকে উজাড় করে দিয়েছে। আমার কাছে মনে হয় যে দুনিয়াতে আমার মতো সুখী মানুষ আর কেউ নাই। এরপর থেকেই প্রতিটা মুহূর্তে টুম্পার সাথে আমার দেখা কথা। টুম্পা আমার দোকানে আসলে বোরকার মুখোশ খুলে ফেলে, আমার দোকানের পিছনে বসে, আমি তাকে চা, দধি, কফি, এটা ওইটা অনেক কিছু খাওয়াই, ও খায়। মানে দুজনের মাঝে তখন একেবারে গভীর প্রেমে মগ্ন থাকে। টুম্পার পরিবার কিন্তু অনেক বড়লোক, ওর বাবা অনেক বেশি টাকা পয়সার মালিক, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অত্যন্ত ভালো, খুবই ভালো ফ্যামিলিতে। তো এরকম একটা ফ্যামিলিতে যে আমার জাস্ট রিলেশন হয়েছে, আমি এটাই বড় গর্বের বিষয়। মানে কেউ বিশ্বাস করবে না যে আজাদ মোল্লার মেয়ের সাথে আমি প্রেম করি, এটা কারো বিশ্বাস হবে না আর কি, কেউ বিশ্বাস করবে না। তারপর এরকম করে আমাদের রিলেশনটা সামনের দিকে যায়। আমরা মাইজদি, নোয়াখালী বিভিন্ন জায়গায় ওরা নিয়ে ঘুরতে যাই মাঝে মাঝে। আমি যখন কলেজে আসতো, আসার পর আমি দোকান বন্ধ করে দিতাম, ওর সাথে চলে যেতাম, এবং কলেজ ছুটি হওয়ার আগে আবারও চলে আসতাম। যাওয়ার সময় ওর কাপড় চোপড় যেগুলো কলেজ ড্রেস, এগুলো আমার দোকানে খুলে যাইতো, আবার অন্য ড্রেস ভেঙে করে আনতো, সেই ড্রেস পরে আমার সাথে ঘুরতো। ঘোরার পরে আবার আইসা দোকান খোলার পরে দোকানের ভিতরে ঢুইকা ওই ড্রেসটা আবার পরে ফেলতো, মানে যেটা কলেজ ড্রেস পরে তারপর বান্ধবীদের সাথে বাড়িতে যাইতো। ওর বান্ধবীরাও সবাই জানতো যে আমার সাথে রিলেশন আছে, প্রেম ভালোবাসা আছে। আর বান্ধবীরাও কিন্তু এমনি রাজি না, আমার কাছে আসতো ভাইয়া রিচার্জ করে দেন, আমি তাদেরকে ফ্রিতে ফোনে টাকা রিচার্জ করে দিতাম। এই জন্য তারা আমাকে অনেক সহযোগিতা করতো, এবং তাদের সহযোগিতায় আমার টুম্পার সাথে খুব গভীর প্রেম হয়ে যায়। এক পর্যায়ে টুম্পা তখন ইন্টারমিডিয়েট, মানে আমাদের এখান থেকে কলেজের পরীক্ষা দেয়, এবং ইন্টার পরীক্ষা দেওয়ার পরে ওর রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট হয়। এবং রেজাল্ট আউট হওয়ার পরে হঠাৎ করে টুম্পার পরিবার সিদ্ধান্ত নিল যে টুম্পাকে, যেহেতু তাদের একটাই মেয়ে এবং মেয়েটাও দেখতে অনেক সুন্দরী, তারা ভাবলো যে তাদের মেয়েকে তারা ঢাকাতে পাঠাবে, এবং সেখানে ভালো কোনো ইউনিভার্সিটি থেকে তারা মেয়ের অনার্স করাবে ভালো কোনো সাবজেক্টের উপরে। তো এটা তো আসলে পড়তেই পারে বা যেতেই পারে। এক পর্যায়ে টুম্পাকে তখন ঢাকাতে পাঠিয়ে দেওয়া হলো, এবং ঢাকায় ওর খালার বাসা আছে, খালার বাসায় পাঠিয়ে দিয়েছে, ওর খালার বাসায় চলে গেছে। এবং সেখানে যাওয়ার পরে ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ওর তখন ভর্তি হয়েছে, ওইখানে পড়াশোনা করতেছে। তো তখন টুম্পার সাথে আমার সম্পর্ক শুধু ফোনের মাধ্যমে, শুধু মোবাইলেই কথা বলতো, কী করো, কেমন আছো, ভালো আছো কিনা, খাওয়া দাওয়া করছো কিনা। কিন্তু টুম্পা যদিও আমার কাছ থেকে অনেক দূরে থাকতো, মোবাইল ফোনের মাধ্যমে আমাদের যোগাযোগ হতো, কথাবার্তা হতো, বাট আমাদের রিলেশন অনেক গভীর ছিল, অনেক গভীর রিলেশন ছিল। এরকম করে প্রায় 1.5 বছরের মতো টুম্পার সাথে আমার রিলেশন চলে। ঢাকায় থাকা অবস্থায় আমি ঢাকায় যাইতাম, ওর সাথে দেখা করতাম, ঢাকা শহরের বিভিন্ন সুন্দর সুন্দর প্লেসগুলোতে ঘুরতাম, আবার নোয়াখালীতে আসতাম। এরকম করে সম্পর্কটা আসা যাওয়ার মাধ্যমে আমার কাছে মনে হয় যে টুম্পার খালা কিছু বিষয় ডাউট করে ফেলে, মানে মেবি। এবং ডাউট করার পরে একটা পর্যায়ে টুম্পার বাবাকে বিষয়গুলো বলে দেয় কিছু একটা, এবং বলার পরে টুম্পাদের বাসায় কাজ করতো এক ছেলে আছে, ও একদিন আমার আইসা বলে যে ভাইয়া লিমন ভাই, আপনার এখান থেকে আমি সবসময় ফোনে টাকা রিচার্জ করি, আপনার সাথে ভাই আমার একটা ভালো সম্পর্ক, তো একটা কথা বলি, আপনি মনে হয় টুম্পা আপার সাথে রিলেশন করেন বা ফোনে কথা বলেন, টুম্পা আপুর কাছ থেকে দূরে থাকেন, টুম্পা আপুর বাবা কিন্তু আপনাকে, মানে আজাদ মোল্লা কিন্তু আপনাকে ডাউট করছে। এটা বলার পর আমি তখন চিন্তা করলাম যে কী রে, ও আমার এই কথাটা বললো, টুম্পারে ফোন দিয়া বললাম,
অ্যান্ড ফোন দেওয়ার পরে টুম্পা আমারে বলতেছে সর্বনাশ হয়ে গেছে, আমিও তো শুনেছি আব্বা নাকি কিছু বিষয় জানতে পারছে, এখন তো ঘটনা একটা শুনতেছি তারা নাকি কোন ক্যানাডিয়ান কোন ফ্যামিলি ঠিক করছে, ছেলে ক্যানাডায় থাকে, ছেলে ফ্যামিলি ক্যানাডাতে থাকে, ছেলে বাবা মারা গেছে, ছেলেও ক্যানাডায় থাকে, তার মাও ক্যানাডায় থাকে, এবং সেখানে ছেলে নাকি খুব বড় বিজনেসম্যান, নাকি জব করে জানি না, অ্যান্ড ওই ছেলে গেছে আমাকে বিয়ে দেবে, ছেলের নাম ফয়েজউদ্দিন। আমি বললাম ছেলের বাড়ি, পরে বলি ছেলের বাড়িও ঢাকাতে, আমার খালাম্মার পরিচিত, ছেলেদের ঢাকাতেও বাড়ি আছে, নিজেদের বাড়ি আছে, অনেক বড় লোক। এখন আমি বললাম যেটা তুমি কবে, ও বলে আজকেই জানতে পারছে, আমার খালাম্মাই আমাকে বললো, ছেলের ছবি আমাকে দেখাইলো। আমি বললাম যেটা কী বলো টুম্পা, এখন ও আমাকে বলো আমি কী করবো, তুমি আমাকে বলো, আমি তো তোমাকে অনেক ভালোবাসি এবং তুমি আমাকে যেটা করতে বলো আমি সেটাই করবো, তুমি যদি আমাকে এক কাপড় এখন বলো যে বেরিয়ে চলে আসো বাড়ি থেকে, আমি এক কাপড় বাড়ি থেকে বেরিয়ে চলে আসবো, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে জীবনও বিয়ে করবো না। আমি বললাম সবই ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া অন্য কাউকে বিয়েও করবে না, আমি সব কিছুই বুঝতেছি, কিন্তু মানে আমি এখন কি করতে পারি বলো। আমাকে বলতেছে প্লিজ তুমি কিছু একটা করো, আমার আব্বার কাছে অ্যাটলিস্ট বিয়ের প্রস্তাবটা দাও। আমি তখন বললাম তুমি কি পাগল হয়ে গেছো, যেখানে ক্যানাডায় বসবাসরত ইভেন ক্যানাডার নাগরিক তোমাকে বিয়ে করতে চাচ্ছে, সেখানে তোমার বিয়ের কথাবার্তা চলতেছে, সে জায়গার ভিতরে মোবাইল দোকানদার লিমনের কাছে আজাদ মোল্লা তার মেয়েরই বিয়ে দিব, এইটা টুম্পা তুমি চিন্তা করলা কেমনে, এটা তো কোনো অবস্থায় সম্ভব না। ও তখন আমাকে বলতেছে আমার বাবা আমাকে কার কাছে বিয়ে দিবে না দিবে সেটা আমি জানি না, কিন্তু আমি ভালোবাসি লিমনকে, এবং ওই মোবাইল দোকানদার লিমনই আমার ভালোবাসার মানুষ, আমার তারই লাগবে, আমি অন্য কারো কথা শুনবো না, অন্য কারো কথা মানবো না, পরিবার কোথায় বিয়ে দিবে না দিবে এটা পরিবারের ব্যাপার, বাট আমি লিমনকে বিয়ে করব। তখন আমাদের ভালোবাসা আরও গভীর হয়ে যায়। আমি তার পরের দিনে ধরে নোয়াখালী থেকে আমি ঢাকায় যাই, গিয়ে ওর সাথে দেখা করি, ও কান্নাকাটি করে, প্রচুর কান্নাকাটি করে। তো কান্নাকাটি করে আমি বললাম যে তুমি কান্নাকাটি করো না, এটা নিয়ে তুমি একটু কোনো টেনশন করো না, এবং আমি তো আছি ইনশাল্লাহ, আমি সব কিছু ঠিক করে নিব, বা আমার জায়গায় দাঁড়িয়ে আমি সব কিছু ঠিক করার জন্য চেষ্টা করব, তুমি কান্নাকাটি করো না, মন খারাপ করো না, তুমি পড়াশোনা করো ঠিকমতো, আমি দেখতেছি। তা আমাকে বলে যে আমি কিন্তু পালায়ে যাব, তুমি কিন্তু সব কিছু ঠিক রাখো। আমি বললাম যে ঠিক আছে। তা এই কথা বলে আমি তখন আবার নোয়াখালী থেকে আবার ঢাকা থেকে আবার নোয়াখালীতে আসছি। এখন নোয়াখালীতে আসার পর আমি চিন্তা করতেছি যে আমার দ্বারা আসলে কী করা সম্ভব। আজাদ মোল্লার কাছে টুম্পার বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া তো কোনো অবস্থায় সম্ভব না, বা টুম্পা কিনে আমি পালিয়ে গেলাম, বা পালিয়ে গিয়েও থাকতে পারবো কিনা সেটাও জানি না, কারণ আজাদ মোল্লার প্রচুর পাওয়ার, অনেক ক্ষমতা। এরপরও ধরেন বাধ্য হয়ে কয়েকদিন পরেই হঠাৎ করে টুম্পা আমার ফোন দিল, ফোন দেওয়া বলতেছে যে লিমন আমি আসতেছি, আমি গাড়িতে, তুমি তাড়াতাড়ি ফেনীতে আসো। আমি বললাম ফেনীতে কেন? ও বলে তাড়াতাড়ি যেটা বলছি এটা করো, ফেনীতে আসো, তুমি তাড়াতাড়ি ফেনী আসো, আমি আসতেছি, মানে ফেনীতে আসতেছি। আমি বললাম যে কী হয়েছে আমারে বলো। ও আমারে বলে যে আমার গতকালকে রাতে ওরা আমার এঙ্গেজমেন্ট করে ফেলছে, আমার কাছ থেকে মোবাইল টোবাইল নিয়ে গেছে, আমি আমার বান্ধবীর মোবাইল থেকে তোমাকে কল করছি, তুমি তাড়াতাড়ি আসো, ফেনীতে আসো, আমি আমার বান্ধবীর সাথে আসি, ফেনী আসো। আমি তখন কোনোরকম দৌড়ে মোবাইল ফোনে মানে দোকানটা বন্ধ করলাম, দোকানটা বন্ধ করে তালা মেরে তখন ডাইরেক্ট ফেনীতে চলে গেলাম। এবং ফেনীতে যাওয়ার পরে ওর এক বান্ধবী তখন আসছে, ফেনীতে আমার সাথে এখন জোরে জোরে কান্না করতেছে যে দেখো আমার তো আংটি পড়াই দিছে, ওই ছেলের মা ছেলে তারা কানাডা থেকে আসছে, এসে আমার তো আংটি পড়াইছে, আমাকে মানে বিয়ে করে নিয়ে যাবে কয়েকদিনের ভিতরে, তুমি একটা কাজ করো আমাকে নিয়ে চলো আমার বান্ধবীর বাসা চিটংয়ে, আমরা ওইখানে গিয়ে বিয়ে করবো। তা আমি বললাম যে ঠিক আছে চলো। এবার আমি তখন তার সাথে ওইখানে চিটংয়ে চলে গেলাম। রাত্রে 10:30টার দিকে, আমি তো মোবাইল বন্ধ করি নাই, 10:30টার দিকে আমার আব্বা তখন আমার ফোন দিছে, ফোন দিয়া বলতেছে আয় রে বাবা তুই এটা কী করলি, বাবারে তুই এটা কী করলি, আমার তো মাইরে ফেলতেছে, আমার ঘর বাড়ি জ্বালাই দিতেছে, আমার অত্যাচার করতেছে, তোর মারে মারতেছে, তুই কই, তুই নাকি আজাদ মোল্লার মেয়ের নিয়ে ভাগছত। আমি বলে আব্বা কে বলছে, বলে খবর চলে গেছে, পুরা দুনিয়া জেনে গেছে তুই আজাদ মোল্লার মেয়ের নিয়ে ভাগছত, যদি তুই আমার জিন্দা দেখতে চাস তুই কালকে সকালের মধ্যে বাড়িতে আয়। আমি বললাম যে আব্বা কী কো, আমারে মেরে ফেলবে, আমারে অলরেডি নিয়ে আসছে আজাদ মোল্লার বাড়িতে। এন্ড ওই সময় আজাদ মোল্লার বাড়িতে কাজ করে কয়েকটা ছেলে আছে, ওগুলোর মধ্যে কয়েকজনের ফোন দিয়ে আমার আব্বার ফোন দিয়ে আমার বলতেছে যে আজকে রাতের মধ্যে যদি তুই ফিরে না আয়স সকালের মধ্যে তোর আব্বার লাশ যাইব, তোর আব্বারে বাড়ি থেকে ঘুম করে নিয়ে আসছি, মেরে ফেলবো। এরকম করে মানে আমি কিন্তু আমার আব্বারে অনেক ভালোবাসতাম। তা এইভাবেই হচ্ছে আমার মায়ের উপর অত্যাচার করতেছে, টর্চার করতেছে। তা আমার আব্বা তো সারা জীবন কোনো সুখ পায় নাই, সারাটা জীবনে মাঠে ঘাটে কাজ করে গেছে, কৃষক মানুষ। তাই সকালবেলা টুম্পার বান্ধবীর বাসায় গেলাম, টুম্পার বান্ধবীও বলতেছে ভাইয়া আপনাদের সুখের জন্য আঙ্কেলের জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেতে পারে না, এবং টুম্পার ভাবার যেই মানে অ্যাকশান দেখলাম হয়তো আপনার আব্বাকে মেরেও ফেলতে পারে। আর আমাদের এলাকায় তো ওই সময় খুন রেহাজানি এগুলো অনেক হইতো, মানে দিনে দুপুরে মানুষ খুন করে ফেলতো, কোনো বিচার নেই, এমন একটা অবস্থা ছিল। তো আমার ভয় লাগলো যে আমার আব্বারে না জেনে আবার মেরে ফেলে। আমি তখন টুম্পারে বললাম যে টুম্পা আমি এখন কী করবো, তুমি আমার বলো। ও আমার বলে তুমি বাড়ি যাও, আমি আমার বান্ধবীর বাসায় আছি, বাড়ি গিয়ে পরিস্থিতিটা বুঝে আসো। তো এই কথা বলার পরে আমি তখন টুম্পারে ওর বান্ধবী মানে ওর বান্ধবীর বাসায় চিটংয়ে রেখে তখন বাড়িতে আসি বিকেলবেলা বাড়িতে ঢুকে মাত্রই এই আজাদ মোল্লার বাড়ি পোলা পাই না 8-10 জন আইসে আমার এখান থেকে লয়ে গেছে আজাদ মোল্লার বাড়িতে।
আর এদিক দিয়ে আমার দোকান ভাঙা, দোকানের মালামাল যা আছে সব নিয়ে গেছে। আজাদ মোল্লা বাড়িতে নিয়ে দিয়েছে, আমার আব্বার ওই বাড়িতে বাইন্দা রাখছে, ঘরের ভিতরে সোফার সাথে বাইন্দা রাখছে। আমি যাওয়ার পরে আমার মায়ের কোনো কথা নেই, আমারও মারে, আমার আব্বারেও মারে। বাপ ছেলে দুজনে মারতেছে, মায়ের জ্বালা আমারটা সহ্য করতে বলে আব্বাটা সহ্য করতে পারি না। আব্বাটা সহ্য করতে না, এবার আজাদ মোল্লারে বলে দিলাম যে টুম্পা চিটং অমুক জায়গায় আছে। রাতের মধ্যে আজাদ মোল্লা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, তার পোলা পাইন নিয়ে ওইখান থেকে টুম্পারে নিয়ে আসছে। নিয়ে আসে নোয়াখালীতে আসেন, ডিরেক্টলি ঢাকা নিয়ে গেছে এবং আমাকে ওই বাড়িতে বেঁধে রাখে। প্রায় একদিন এক রাতে আমি ওই বাড়িতে বাঁধা থাকি, আমি আর আমার বাবা, মোবাইল ফোনও নাই, কিছু নাই। এবং একদিন এক রাত পরে আমাদেরকে ছেড়ে দেয়। আমি বাড়িতে আসার পরে টুম্পার মোবাইল বন্ধ। টুম্পার বান্ধবীকে ফোন করে আমি যেটা জানতে পারি, টুম্পার বান্ধবী বলতেছে যে টুম্পাকে ওর বাবা এখান থেকে নিয়ে গেছে। তাই আমি বললাম যে কোথায় নিয়ে গেছে? বলো ভাইয়া কোথায় নিয়ে গেছে জানি না। আমি তখন পাগলা কুত্তার মতো ঢাকায় দৌড়াইলাম, ঢাকায় দৌড়াইতেছি, পাই না, টুম্পারে খুঁজে পাওয়া যায় না কী হয়েছে। তার প্রায় 3 দিন পরে আমি টুম্পারই এক বান্ধবীর মাধ্যমে নিউজ পাই যে টুম্পার নাকি বিয়ে হয়ে গেছে ওই কানাডিয়ান নাগরিক ফয়েজ উদ্দিনের সাথে বিয়ে হয়ে গেছে এবং ও কানাডায় চলে যাবে। মানে আমি 1 মিনিট ওর সাথে কথা বলার জন্য যে কী পরিমাণের পাগলামি করছে আমার জীবনে, কত মানুষের হাতে পায়ে ধরছি যে জাস্ট 1 মিনিট ওর সাথে কথা বলি। আমি 1 মিনিট কথা বলবো, বেশি কথা বলবো না, 1 মিনিট ওর সাথে কথা বলবো, এটা 1 মিনিট কথা বলার ব্যবস্থা করে দেন। কিন্তু কারো মাধ্যমে আমি টুম্পার সাথে 1 মিনিটও কথা বলার সুযোগ আমি পাইলাম না। কিছুদিনের মধ্যেই টুম্পা তখন আমার সাথে কোনো যোগাযোগ হলো না, কানাডায় চলে গেল। কীভাবে ওর হাজবেন্ড নিয়ে গেল বা কীভাবে কিছুই জানি না, ও কানাডায় চলে গেছে। এবং টুম্পা কানাডা চলে যাওয়ার পরে তখন আমার দোকানও নাই, আমার দোকানটাও বন্ধ হয়ে গেছে। ইনকাম দোকানের যা ছিল সবই বন্ধ। পারিবারিক অবস্থা তখন খারাপ, কারণ আমার কাছে তো জমানো কোনো টাকা ছিল না। যত টাকা পয়সা ছিল প্রায় সব টাকায় টুম্পার পিছনে উড়াইতাম, টুম্পার নিয়ে ঘুরতাম, এটা খাইতাম ওইটা খাইতাম, এই জায়গায় যেতাম ওই জায়গায় যেতাম এবং সব টাকা পয়সাই টুম্পার পিছনে নষ্ট করতাম। নিজের কাছে কোনো টাকা পয়সা ছিল না, জমানো কোনো একটা টাকাও নেই। তার পরিবারও চলতে পারতেছে না, পরিবারও অভাব। আজকে বোন জামাইয়ের বাড়ি থেকে লোক আসে, এই বোনের বাড়ি থেকে ওই বোনের বাড়ি থেকে, কাকারা চাচারা মিলে সবাই তখন আমার গালাগালি করতেছে। এত ভালো একটা দোকান ছিল, দোকানের মধ্যে লাখ লাখ টাকার মোবাইল ছিল, কেসিং ছিল, পুরো দোকানটা ওরা লুটপাট করে সব নিয়ে গেছে। আদালতে যাব, থানায় যাব, কেউ আমার মামলাও নেবেন আজাদ মোল্লার কথা শুনলে। মানে তখনকার অবস্থাটা এরকম হয়েছে যে একে তো টুম্পাকে হারাইছি, টুম্পা নাই, ও চলে গেছে কানাডায়। তারপরে দোকান ছিল, দোকানটাও বন্ধ। পরিবারের অভাব অনটন, মা বলে চাউল নাই, ডাউল নাই, তেল নাই। বোনের বাড়ি থেকে লোক আসে, আব্বারে ওরা মারছে, আব্বা অনেক অসুস্থ, আব্বারেও হসপিটালে ভর্তি করায় রাখছে। অনেক দিন যাবৎ বাড়িতে এসে আব্বা শোয়া থেকে উঠতে পারে না। তখন পৃথিবীটা এতটাই অন্ধকার মনে হচ্ছিল যে না, আল্লাহ তুমি নিঃশ্বাসটা কেন নিচ্ছ না? এবং তুমি যদি নিঃশ্বাসটা নিয়ে যাও গো প্রভু, তাহলে মনে আমি বেঁচে যাই। আল্লাহ তুমি নিঃশ্বাসটা নাও। আল্লাহ আমার পক্ষে আর সহ্য হয় না, প্রচুর কান্নাকাটি করি ভাই। প্রায় দীর্ঘ 6টা মাস আমার জীবন থেকে কেটে যায় এবং এই 6টা মাসে আমার মনে হয় না যে আমি কয়বার গোসল করছি। আর খাবার মা লোকমা ধরে খাওয়াই দিলে খাইতাম, নাইলে খাবারও খাইতাম না, রাস্তায় পাগলের মতো করতাম। আমি 6 মাস পরে আমার এক বন্ধুর সহযোগিতায় পুনরায় আমি তখন আবারও নোয়াখালী শহরের দিকে, তখন গ্রামে না, শহরের দিকে এক বন্ধুর সহযোগিতায়, ওর দোকান আছে, ওর দোকানের ভিতরেই আমি পুনরায় ওই আগে যেরকম শুরু করছিলাম মোবাইলের দোকান, ওইরকম একটা মোবাইলের দোকান ওর দোকানের ভিতরে আমি দিই, দোকানের ভিতরে। এবং এই দোকানটা দেওয়ার কিছুদিন পর তখন ফেসবুকে ছবি আপলোড করতে শুরু করি। এবং সবসময় ছবির উপরে ক্যাপশন দেই, যে প্রতিটা ক্যাপশনে টুম্পাকে ঘিরে দেই যে বেইমানি করছে আমার সাথে, ভালোবাসছে আমাকে, বিয়ে করে চলে গেছে। প্রশ্ন শুধু একটাই মনে জাগতো যে আমার তো নাম্বারটা খোলা ছিল এবং বাংলাদেশে না হয় তাকে টর্চার করছে, মারছে বা জোর করে বিয়ে দিয়ে দিছে, কিন্তু কানাডায় গিয়ে তো ও ভালো আছে এবং সেখানে গিয়ে তো আমার সাথে 1 মিনিট যোগাযোগ করতে পারতো, নাই বা ভালোবাসলো, নাই বা আমার সাথে সম্পর্ক করলো, আমার সাথে কথা বললো, কিন্তু 1 মিনিট তো ফোন করে আমার সাথে কথা বলতে পারে বা একটুখানি তো ফোন করে আমার সাথে কথা বলা যায়। এটাও তো আমার সাথে বলে না, এটাও তো আমার সাথে করে না। তখন খুব খারাপ লাগতো, কান্নাকাটি করতাম আর কি। অ্যান্ড ফেসবুকে তখন ছবি আপলোড করতাম, মনের কথাগুলো ফেসবুকের মাধ্যমে কবিতার মতো করে লিখতাম, পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া। আর যেমন ভাই আপনার আগের ভিডিওগুলোর মতো এরকম ভিডিও আমি তৈরি করতাম এবং ফেসবুক একটা ফেসবুক পেজও খুলি। ফেসবুক পেজ খোলার পরে বিভিন্ন ভিডিও আপলোড দিই। মোটামুটি প্রায় 2 লাখের মতো আমার ফেসবুক পেজে ফ্রেন্ড ফলোয়ারও হয়ে যায়। ওই জায়গা থেকে অনেক দিন পরে হঠাৎ করে আমার ফেসের ইনবক্সে একটা নক আসে যে না পারি বলতে, না পারি সইতে, অপেক্ষা করছি মৃত্যুর জন্য, আল্লাহ যেন মৃত্যু দেয় সেই দোয়াই করো, ব্র্যাকেটে টুম্পা লেখে। তো সবসময় আমি কিন্তু ফেসবুকের ইনবক্সে থাকতাম যে আমার ইনবক্সে কি আমাকে মেসেজ করবা, টুম্পার কোনো মেসেজ পাই কিনা, কয়টা কমেন্ট আমার ভিডিওর নিচে আসছে, কমেন্টগুলো পড়তাম এবং ইনবক্স অলওয়েজই চেক করতাম যে টুম্পা আমাকে কোনো মেসেজ করছে কিনা বা টুম্পা আমার সাথে কথা বলতে চায় কিনা, টুম্পার কোনো নিউজ পাই কিনা।
তা দেখলাম যে আমি নিউজটা পাইতাম পারার পরে ওই আইডিতে আমি তখন ওই আইডির ইনবক্সে আমি তখন রিপ্লাই দিলাম যে কে আপনি। তারপরে রিপ্লাই দিল আমাকে অচেনা মানুষ। আমি বললাম অচেনা মানুষকে বলে চিনবেন না। আমি বললাম চিনব না কেন, নাম বলেন, আপনি কি টুম্পা? শেষে লেখে ভাই জিনিসটা যখন লেখে না তখন যে কষ্টটা সেগুলো কাউকে বুঝাইতে পারবো না। চোখের পানিগুলো তখন টপ 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 করে পড়তেছে মোবাইলের মধ্যে। আমি তখন মানে মেসেজে ভয়েস মেসেজ দিলাম যে কান্না করতে করতে যে টুম্পা আমি খুব কষ্টে আছি, এতটা কষ্টে আছি তোমাকে আসলে বুঝাইতে পারবো না। তুমি আমার সাথে কেন এত বড় বেইমানি করলা? কেন তুমি আমার জীবনটার এইভাবে নষ্ট করে দিলা? কেন আমার রাস্তার কুত্তা বানাই দিলা? কেন তুমি আমারে ছাইরা ক্যানাডিয়ান ছেলের হাত ধরে চলে গেলা? ও তখন আমাকে ঠিক ওভাবেই রিপ্লাই দেয় যে আর কাউকে বলি না দুঃখের কথা, বলার মতো আর কোনো ভাষা নাই। এখন আমি ইউজ টু মানে অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে নির্যাতিত আর পারি না। লাস্ট 3 দিন হলো মোবাইল ফোনটা হাতে পাইছি, এবং মোবাইল ফোনটা হাতে পাওয়ার পরেই আমি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আমি তখন বললাম যে মোবাইল ফোন তুমি 3 দিন হলো হাতে পাইছো, কথাগুলো কিন্তু মেসেজে হচ্ছে যে এর আগে কি তোমার কাছে ফোন ছিল না? ও বলে না। আমি বললাম যে তাহলে তোমার কি হয়েছে, কেন তোমার কাছে মোবাইল ফোন ছিল না? কানাডার মতো একটা দেশে তোমার হাতে মোবাইল নেই। ও আমাকে বলে আমি বিয়ে করেছি আমার স্বামীকে, মানে বিয়ে করেছি ফয়েজউদ্দিনকে, কিন্তু সংসার করছি আমার কানাডিয়ান শাশুড়ির সাথে। মানে এটা মানে এই কথাটা বললেও তখন আর কোনো SMS-এ রিপ্লাই করে না, আমার আর SMS ঢুকেও না। তার একদিন পরে সে পুনরায় আবার রিপ্লাই দিল তোমার কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? পরে আমি সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম, দেওয়া মাত্র আমাকে সাথে কল দিল। এবং ভাই আজকে এত বছর পর ওর কণ্ঠটা শুনে মানে আমার অন্তটা পুরো শীতল হয়ে গেছে, আমি কান্না করতেছি। আমাকে বলে ভালো আছো তুমি লিমন? আমি বললাম যেমনটি রেখে গেছো। আমি বলে কী করো? আমি বললাম যে নোয়াখালী শহরের দোকান দিয়েছে একটা মোবাইলের দোকান। বলে তোমার আগের দোকানটা নাকি ভেঙে দিয়েছে। আমি বললাম বাহ, আমার আগের দোকানটা ভেঙে দিয়েছে সেটা জানতে পারছো, অথচ আমার সাথে 1 মিনিট কথা বলার সুযোগ তোমার হয়নি। ও আমাকে বলে লিমন আমি তোমার সাথে অন্যায় করি নাই, হয়তো আমার পরিবার তোমার সাথে অন্যায় করেছে, এবং সেই অন্যায়ের শাস্তি আমি প্রতিটা মুহূর্তে মুহূর্তে পেয়ে যাচ্ছি। আমি আসলে সুখে নাই লিমন, চোখের পানিতে আমার বুক ভাসে। আমাকে কোনো মোবাইল ফোন দেওয়া হয় না, এবং আমি আমার কথা বলে আমার আব্বার ফোন, আমার হাজব্যান্ডের ফোন দিয়ে আমার আব্বার সাথে কথা বলতে, আম্মার সাথে কথা বলতে হয়। আমার পার্সোনাল কোনো ফোন নাই, এবং ঘর থেকে বেরোলে ওরা আমাকে সাথে নিয়ে বের হয় এবং ঘরে আমাকে সাথে নিয়ে আসে। বাইরের কোনো লোকের সাথে আমাকে কথা বলতেও দেয় না, বাইরের কোনো লোকের সাথে আমাকে মিশতেও দেয় না। লাস্ট কয়েকদিন ধরে আমি বলছি যে আমি সুইসাইড করবো, আমি মরে যাব, আমি আপনাদের পার্সোনাল বিষয়গুলো কাউকে জানাবো না, এবং আমি ওয়াদা করেছি যে আপনার পার্সোনাল বিষয় কাউকে জানাবো না। এই ওয়াদা করার পরে তারা আমার হাতে মোবাইল ফোন দিছে। আমি তখন বললাম পার্সোনাল বিষয় মানে কিসের পার্সোনাল বিষয় তাদের, যেটা তুমি কাউকে বলবা না, তাদের কাছে ওয়াদা করেছো? ও আমাকে বলে লিমন আমি এটা কারো কাছে বলতে পারবো না, তোমার কাছেও বলবো না, তুমি আমাকে মাফ করে দিও। যেখানে আমার বাপ মাই আমার দুঃখ বুঝলো না, আমি আর কার কাছে বলবো বলো? আমি তখন বললাম যে মানি তুমি না বলো যে তোমার আব্বার সাথে কথা বলতে, বলে দিত, মাঝে মাঝে দিত। আমি গোপনে আমার আব্বাকে অনেকবার বলছি, কিন্তু কাজ হয় নাই। আমার আব্বা আমার কথা বিশ্বাস করে নাই। আমার আব্বা আমাকে বলতেছে আমি তোমাকে ভালোবাসি, কানাডা থেকে চলে আসার জন্য, তোমার কাছে আসার জন্য আমি মিথ্যে অভিনয় করতেছি। এটা আমি মানে বুঝতে আমার বাবাকে আমি বুঝাইতে পারি নাই। আমি তখন বললাম যে টুম্পা তুমি আমার কাছে জাস্ট ক্লিয়ারলি বলো যে কী হয়েছে তোমার সাথে। কানাডার মতো একটা দেশে থাকো, এত সুন্দর মানুষ, সুন্দর দেশ, এবং পরিষ্কার পরিচ্ছন্ন চকচকা, এত ভালো একটা দেশে থাকার পর তোমার ভিতরে এত কষ্ট কিসের এত কষ্ট তুমি সাফার করে যাচ্ছ? আমার কাছে তুমি সব কথাগুলো বলো, আমি শুনি। ওই দিন টুম্পার সাথে আমার পাক্কা প্রায় 2.5 ঘন্টার মতো কথা হয়, এবং ওই 2.5 ঘন্টার কথায় আমি যে জিনিসগুলো জানতে পারি আমার কাছে মনে হয় যে এটাই মনে হয় কিয়ামতের আলামত ছিল। টুম্পা আমাকে বলে ওকে মূলত দেখেও পছন্দ করে ওই ছেলের, মানে ফয়েজউদ্দিনের মা। টুম্পা দেখতে শুনতে লম্বা বিদেশির মতো, এবং ওর চেহারা সুন্দর দেখে পছন্দ করে, এবং তার যে বাসর হয়, মানে বাসর ওই দেশে বিয়ে হওয়া, মানে বাংলাদেশে বিয়ে হয়, কিন্তু বাংলাদেশে তাদের ওরকমভাবে ছেলে, মানে বিয়ে হয় বলতে ছেলে নাকি বিদেশে থাকে, তাদের ফোনে বিয়ে হয়, মানে ওই ছেলের সাথে দেখাও হয় না, এবং শাশুড়ি নাকি ওকে বিদেশে নিয়ে যায়, কেমনে ভিসা টিসা করে শাশুড়ির সাথে করে নিয়ে যায়, এবং কানাডায় তাদের বাসর হয় প্রথম। এবং সেই বাসর ওর শ্বশুর, মানে ওর স্বামীর সাথে হয় না, হয় ওর শাশুড়ির সাথে। আমি তখন বললাম যে মানে তুমি কি বলতেছো? ও আমাকে বলে যে আমি আসলে জানি না আমি কি ফয়েজউদ্দিনকে বিয়ে করছি নাকি ওর মাকে বিয়ে করছি। আমার সাথে যা হয় আমি তার বর্ণনা দিয়ে বুঝাইতে পারবো না। অন্ধকারটা নেমে আসলে মনে হয় যেন আমার উপরে কিয়ামত। এবং আমার স্বামী আমাকে বলে যে এসব করার জন্য। আমি স্বামীকে বলি, ইংলিশে বলি, বাংলায় বলো, তো বাংলা খুব একটা বুঝে না,
বাট ইংলিশে বলি। বাট সে আমাকে বলে নেভার মাইন্ড, আমাদের কান্ট্রিতে এটা অ্যাভেলেবেল চলতেছে, এটা কোনো ফেক না, কোনো বিষয় না, ইউ ক্যান ডু। সে আমাকে বলে এটা করার জন্য। আমি তার কাছে বলি আই কান্ট, সে আমার কোনো কথা শোনে না। ইভেন আমাকে বলে এটা এরকম কান্ট্রি, এটার মধ্যে করা যায়। আমার সাথে যে জিনিসগুলো হয়, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, যে প্রতিটা রাতে গজব নেমে আসে। আমি তখন বললাম তো তুমি কি এই বিষয়গুলো তোমার পরিবারকে জানাও নাই? ও বলে যে আমার পরিবারকে আমার বাবাই মানা করেছে যাতে আমার হাতে মোবাইল ফোন না দেয়। আমার শাশুড়িকে বলে দিছে ওর হাতে কোনো মোবাইল ফোন দিবেন না। এরপর আমার হাতে কোনো মোবাইল ফোন দেয় না। আব্বার সাথে কথা বলতে বলতে, আব্বার সাথে বাংলায় কথা বলি, আমার শাশুড়ি অতটা বুঝে না, আমার স্বামী মাঝে মাঝে একটু বুঝতো। তারপর আমি আমার আঞ্চলিক নোয়াখালীর ভাষায় আমার আব্বাকে বুঝিয়ে বলতাম যে দেখো আব্বা, আমার সাথে এগুলো হয়, আমার শাশুড়ি আমার সাথে এটা করে, এবং আমাকে প্রতি রাতেই ডেকে নিয়ে যায়, আমার স্বামী আমাকে পাঠায়। আমি তো এগুলো সহ্য করতে পারি না। অ্যান্ড বলার পরে আমার আব্বা আমাকে একটা কথাই বলে যে আমি জানি তুই এগুলো কেন করতেছিস, তুই কোনো না কোনোভাবে কানাডা থেকে চলে আসতে চাস, এবং কানাডা থেকে এসে রাস্তার ছেলে লিমুইনার তুই আবারও বিয়ে করতে চাস। ওরে বিয়ে করার জন্যই তুই এই ধরনের পায়তারাগুলো করতেছিস, এগুলো করতেছিস। আমি যতই কান্নাকাটি করি, যতই কিছু করি, আমার আব্বাকে আমি বুঝাইতে পারলামই না যে আব্বা আমি আসলে মূলত এটা চাই না, কিন্তু আমার সাথে এটা হচ্ছে। তার মানে আমি বললাম যে তুমি এখন কি করতে যাচ্ছ? আমাকে বলে জানি না কি করব, আমার খুব খারাপ লাগে, আমি এগুলো নিতে পারতেছি না। তো প্রচুর কান্নাকাটি করে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করো না, তুমি আমার সাথে যোগাযোগ করো। ও আমাকে বলে জানি না কখন আবার আমার কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে যায়, হয়তো ফোন আসলে দিতে যায় নাই, আমি অনেক জোরাজুরি করে ফোনটা নিচ্ছি। তো হয়তো যে কোনো সময় আমার কাছ থেকে আবারও মোবাইল ফোনটা নিয়ে যেতে পারে, আমি হয়তো তোমার সাথে আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, মনে হয় আবার যোগাযোগ হবে না। আমি তখন ওরে বুঝাই তুমি কান্নাকাটি করে না, জাস্ট নিজের উপরে বিলিভ রাখো, বিশ্বাস রাখো যে এরকম কোনো কিছুই হবে না। তুমি নিজেকে নিজে শক্ত রাখো এবং নিজের প্রতি নিজের বিশ্বাস রাখো যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপরে আল্লাহ তাআলার রহমত আছে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। এরপর অলওয়েজ আমার টুম্পার সাথে কথা হতো। ও ফোন দিয়া বলে যে দেখো আজকে আমার সাথে এটা করতেছে। মাঝে মাঝে ওর শাশুড়ি যেসব কাজগুলো করতো, ও আমাকে মানে কল দিত, মাঝে মাঝে কল দিয়ে শোনাইতো। আমি এর বর্ণনা দিতে পারবো না, মানে শুধু একটা কথাই বলবো যে আমার কাছে মনে হয় যেন আমি যেন খারাপ কোনো মানে মুভি দেখতেছি, খারাপ কোনো ছবি দেখতেছি, এরকম খারাপ ছবির যে শব্দগুলো, সেম শব্দগুলো আমি পাইতাম। আমি কান্না পর্যন্ত করতাম যে আল্লাহ আমি এখন কী করব। কত মানুষের কাছে যাইতাম হেল্পের জন্য, কিন্তু কানাডায় আমার আর কি হেল্প করবে। এরকম করে প্রায় 3টা মাসের মতো কাটে। 3 মাস পরে হঠাৎ করে আল্লাহর কী হুকুম, আমার ফেসবুকের ভিতরে কানাডার একজন ভাই আছে, উনি আমাকে কমেন্ট করে আমার একটা ভিডিও নিচ্ছে যে ভাই আমি কানাডা থেকে বলছি, আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। এই প্রথম একটা মানুষটা আমি পাই। পরে আমি তারা নক করেছে, ভাই এমন এমন ঘটনা, আমি তো বিপদে পড়ছি, আমার বাঁচান। তা বলে কী বিপদ? আমি তখন এই লোকটার কাছে, এই লোকটার বাড়ি ছিল চিটংয়ে ওনার বাড়ি ছিল, তার আমি ওনাকে খুলে বলেছে বাইরে দেখেন এই ঘটনা, আমি একটা মেয়েরে ভালোবাসছি এবং তারে মন প্রাণ উজাড় করে ভালোবাসছি, মানে পুরো ঘটনাটা তার ওনারে বলি আর কি, ভাইটারে বলি। ভাইটিকে বলার পরে ভাই আমি বলে ওর কোথায় থাকে, ঠিকানা জানে? আমি বলি হ্যাঁ, আমাকে ঠিকানা পাঠাইছে, অমুক বিল্ডিংয়ে থাকে অমুক জায়গায়। এবং তিনের সাথে কথা তিনি বলে দেখেন যে কানাডার মতো একটা দেশ, না আইন কিন্তু অনেক কঠিন, আইন অনেক কঠিন। আমি ঠিক আছে আপনার কথা বা আপনার ভাষ্য মতো আমি পুলিশের কাছে গিয়ে অভিযোগ করলাম, অভিযোগ করে আমি সেই বাসায় পুলিশ নিয়েও গেলাম। কিন্তু পুলিশ নিয়ে যাওয়ার পরে যদি এই মেয়ে পুলিশের সামনে স্বীকার না করে বা পুলিশকে না বলে, বা সে চাইলে তার ফোন দিয়েও তো সে ফোন করে পুলিশ নিয়ে যেতে পারে। তো আমি বললাম যে ভাই এরকম সাহস পায় না, মানে পুলিশ ফোন করে বাসায় এনে ওর কাছে মনে হয় যে এভাবে কিছু করতে পারবে না। আমি অনেকবার বলছি যে পুলিশে কল করো। দেন এই ভাইটা বলছে আচ্ছা ঠিক আছে, ওনার নাম্বারটা আমাকে দেন। পরে আমি টুম্পার নাম্বারটা ওনাকে দিলাম। তারপর চিটংয়ের ওই ভাইটা টুম্পার সাথে কথা বললো, ফোনে কথা বলে উনি বিস্তারিত সব কিছু টুম্পার মুখ থেকে শুনলো। শোনার পরে আমিও তখন কনফারেন্সে ছিলাম, মানে হোয়াটসঅ্যাপে কথা বলতেছি, 3জনই কনফারেন্সে আছি। তবে ভাইটা টুম্পাকে বললো যে তুমি একটা কাজ করো না, তুমি এই পুলিশে কল করো, আমি তোমাকে পুলিশের নাম্বারটা দিচ্ছি, নাম্বারে কল করো, কল করলেই পুলিশ আসবে। বাসায় যদি পুলিশ আসে তাহলে পুলিশের কাছে তুমি সমস্ত সত্য কথাগুলো বলবা যে তোমার সাথে প্রতি রাতে কী হয় এটা বর্ণনা দিবা, এবং তুমি বাংলাদেশে চলে যেতে চাও এটা পুলিশকে বললে পুলিশে তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, ওটা নিয়ে টেনশনের কিছু নাই। তখন টুম্পা বলছে ভাই আমি এটা পারবো না, আমি পুলিশ কল করতে পারবো না। তারপর ভাইটা বলছে আচ্ছা যদি পুলিশ তোমার বাসায় আসে তাহলে কি তুমি পুলিশের কাছে সত্যটা বলতে পারবা? ও বলে হ্যাঁ, পুলিশ যদি বাসায় আসে আমি পুলিশের কাছে সত্যটা বলতে পারবো। আর আমি ভাইটার বললাম যে ভাই আপনি বাসায় পুলিশ নিয়ে যান, ওদের বাসায় আপনি পুলিশ নিয়ে যান, আপনি আমার টুম্পাকে ওইখান থেকে মুক্ত করে আনেন, আমি আপনার কাছে চিরঋণী থাকবো। তিনি আমাকে বলতেছে যে বাবারে আমি এটা পারবো না, আমি এটা পুলিশকে ইনফর্ম করে পুলিশ পাঠাবো, এরপরেও যদি ধরেন ওইখানে যাওয়ার পরে টুম্পা যদি উল্টাপাল্টা কোনো কিছু বলে তাহলে কিন্তু আমি ফাঁসবো, পুলিশ কিন্তু আমি পাঠাচ্ছি। তারপরে আমি বললাম যে টুম্পার কথা আপনি রেকর্ড করছেন? উনি বলে হ্যাঁ রেকর্ড করছি। আমি বলে তাহলে রেকর্ড করলে ওগুলো পুলিশকে শোনান বা আপনি যান।
তো এই কথা বলার পরে তখন তিনি টুম্পার বাসায় পুলিশ পাঠাইছে এবং পুলিশ পাঠাইছে, উনি বলে যে পুলিশ পাঠাইছি, 10 মিনিটের মধ্যে পুলিশ চলে যাবে, আপনি টুম্পার সাথে ফোনে কথা বলেন। ফোনে কথা বলছি, টুম্পা বলে হ্যাঁ পুলিশের গাড়ি আসছে। আমি বলি তুমি আমাকে লাইন রাখো, ফোন কাইটো না। আমি তখন লাইনে থাকি, পুলিশ আসে, ঘরে আসার পরে টুম্পার নাম জিজ্ঞেস করে, টুম্পা তখন আসে। ওর শাশুড়ি পুলিশের সাথে অনেক ঝামেলা করে, অনেক মানে চিল্লি ঝামেলা অনেক কিছুই হয়, কিন্তু এত ঝামেলা হওয়ার পরেও টুম্পাকে কিন্তু পুলিশ এখান থেকে নিয়ে যায়, ওই বাসা থেকে টুম্পাকে পুলিশে নিয়ে যায় এবং পুলিশ তাদের কাস্টডিতে নিয়ে যায়। তাদের কাস্টডিতে নিয়ে যাওয়ার পরে আমি তখন এই ভাইটাকে বলি, ভাই আপনি টুম্পারে দেশে পাঠানোর ব্যবস্থা করেন, এবং টুম্পা দেশে আসতে রাজি আছে। পরে আমাকে বলো আপনার টাকা দিতে হবে টিকিটের জন্য। আমি বললাম টাকা দিব। পরে আমি টাকা পাঠাই এবং ওর পাসপোর্টের প্রক্রিয়া শেষ হয় প্রায় 20-25 দিন পরে। টুম্পা তখন বাংলাদেশে আসার জন্য সমস্ত রকমের দপ্তর হয়, প্রায় মাস দেড়েক পরে টুম্পা তখন বাংলাদেশে আসতে পারে। এবং আমি ঢাকা এয়ারপোর্টে, আন্তর্জাতিক এয়ারপোর্টে আমি টুম্পাকে রিসিভ করি এবং রিসিভ করে আমি তখন, টুম্পা আমাকে আগেই বলে আমি নোয়াখালীতে যাব না, আমি ঢাকাতে ওর জন্য একটা বাসা ভাড়া করি, আরেক ভাইয়ের সহযোগিতায় একটা বাসা ভাড়া করে আমি তখন টুম্পাকে ওইখানে রাখি এবং ওই জায়গার ভিতরে আমি টুম্পাকে রাখি। রাখার পরে আমাদের সাথে বিয়ে হয় না, ওভাবে রাখার পরে এর পরের দিনে আমি তখন চিন্তা করি বিয়ে করে ফেলবো। এর আগেও যদি বিয়ে করতাম তাহলে টুম্পাকে আমি এত সহজে হারাইতাম না। আমি তখন কী করলাম, টুম্পাকে বিয়েটা করে ফেললাম। এর পরের দিনে বিয়েটা করার পরে বিয়ে করলাম, আমার আম্মাকে সাথে করে নিয়েছি, আম্মাকে গ্রাম থেকে নিয়েছি, আব্বা যেতে রাজি জন্য টুম্পারে বিয়ে করছি। বিয়ে করে আমি তখন ওইখানে থাকতেছি। তা টুম্পার বাবা তখন আস্তে আস্তে কিছু বিষয় বিশ্বাস করছে এবং ওই মহিলার কথাবার্তা শুনে বা আস্তে আস্তে বিষয় টুম্পা পালাই গেছে। পরে আমাকে সবসময় বলে যে টুম্পা কই আছে, কোন জায়গায় আছে, আমাকেও ফোন করে ওর বাবা, টুম্পার বাবা। এমনি টুম্পার বাবা জানতে পারছে যে টুম্পা আমার সাথে ঢাকায় আছে। উনিও তখন ঢাকায় আসছে, আজাদ মোল্লা। ঢাকায় এসে বলতেছে যে যা হবারটা হয়েছে তুই চলে আয়, আমি তোরে দেখে শুনে আরেকটা বিয়ে দিব। তারপর আমার কাছে বিয়ে দিবে এটা বলে না। টুম্পা তখন ডিরেক্টলি বলে আমি লিমনকে বিয়ে করছি, আমি ওর সাথে আছি। ওর বাবা তখন আর ওভাবে আর আগের মতো করে ঝামেলা করলো না, বা মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে গেল যখন আমি টুম্পাকে বিয়ে করছি এটা জানতে পারছে। তা জানতে পারার পরে তখন বলে যে ঠিক আছে তাহলে তোরা গ্রামে চল, এখানে থেকে আর কি করবি। পরে আজাদ মোল্লা কিন্তু আমাকে অনেক টাকা বসেও দিয়েছে, এটা সত্য কথা। লাস্টের দিকে আমার ঘর বাড়ি ভালো ছিল না, ওনার টাকা আমি অন্তত ঘর বাড়িগুলো ঠিকঠাক করছি, সব কিছু পরিপূর্ণ কইরা আমি টুম্পারি নিয়ে তখন নতুন করে একটা সংসার বাঁধছি। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে সংসার বাঁধার পরেও আমার সেই টুম্পাকে কিন্তু আমি আর পাচ্ছি না। কলেজ জীবনে যে টুম্পার সাথে আমার প্রেম ছিল, যে টুম্পা আমার সাথে পালাইয়ে গেছিলো, এই টুম্পাকে কিন্তু আমি আর পাই না। আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, প্রেম ভালোবাসা হয়, কিন্তু কোনো রকমের ফিলিংস, অনুভূতি ওইগুলো কিন্তু কোনো কিছুই হয় না বা কোনো কিছু আসে না। মানে কেমন যেন আমার কাছ থেকে দূরে দূরে থাকে। এরকম হইতে হইতে সেলিনা নামের আমার এক বোন আছে, চাচাতো বোন আর কি, সেলিনা, ওর বিয়ে হয়েছে। ওর স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে যাওয়ার পর ওর স্বামীর কাছ থেকেও চলে আসছে, আমাদের বাড়িতেই থাকে। চাচাতো বোন হয়। তা চাচাতো বোন সেলিনার আমি তখন বললাম যে দেখ আমাদের মাঝে সম্পর্ক হয় না, এরকম ঘটনা, এখন এগুলো কি তুই আমার একটু ওরে যদি একটু বুঝে শুনে একটু ঠিক করতে পারতি, এরকমটা কেন হয়। সেনে তখন বল আচ্ছা ভাইয়া চিন্তা করিস না, আমি ওরে বুঝাবো। এরকম করে করে সেরেনা ওর সাথে মিশে ওরা কথা বলতো, ওরে বুঝাইতো যে দেখো এরকম কী করতো তা তো আমি জানি না। কিছুদিন পরে হঠাৎ করে আমার বউ টুম্পা আমারে বলতেছে আমি সেলিনা আপার সাথে ঘুমাবো। আমি তখন বললাম যে কী বলো, সেলিনা আপার সাথে ঘুমাবা? বল হ্যাঁ। আমি তখন সেলিনাও তখন বলে ঘুমাক। এবারও সেলিনার সাথে ঘুমায়, ওই রাতে ঘুমায়। এরপরের রাতে সে আবার আমার বলে আমি সেলিনা আপার সাথে ঘুমাবো। আবার সেলিনার কাছে চলে যায়। এরপরের রাতে আবারও সেলিনার কাছে চলে যায়। এরকম করে করে প্রায় প্রতি রাতেও সেলিনার কাছে চলে যায়। এখন সেলিনার কাছে গিয়ে ওর তো বিল্ডিংয়ে কী করে তার আমি জানি না। কেন সেলিনার সাথে ঘুমাবে, আমার সাথেও ঘুমায় না, আমার সাথে ঘুমাই না। একদিন আমি করলাম কি, মানে ওরা আসলে রুমে কী করে এটা জানার জন্য আমি সেলিনার ঘরের ভিতরে গোপনে ক্যামেরা ফিট করে আসি। আমার মোবাইলের ক্যামেরায় প্রায় এটা 4 ঘন্টা 5 ঘন্টা মতো রেকর্ড হবে, ওরকমভাবে খালি করে ক্যামেরাটারে ঠিক করে আমি তখন ওই রুমের ভিতরে ক্যামেরা দিয়ে আসি। অন্তত কথা বললে তো বুঝতে পারবো, যে রেকর্ডটা না হোক কথা বললে তো বুঝতে পারবো, মানে ভিডিওটা না হইলেও রেকর্ডিংটা অন করে ভিডিওটা অন করে যখন আমি মোবাইল ফোনটা রেখে আসছি, পরের দিন সকালবেলা আমি ওই ফোনটা ওইখান থেকে আনি, ওই রুম থেকে আনার পর ভাই ফোনের মধ্যে ওরা লাইট অন করেই সব কিছু হয়। এবং মূলত টুম্পার শাশুড়ির সাথে যা হইতো টুম্পার, যেটার কারণে টুম্পা কানাডা থেকে চলে আসছে, সেম কাহিনীগুলো একইভাবে সেলিনার সাথে হচ্ছে। আমি তখনই সেলিনাকে দিলাম মায়ের দেওয়া করলাম যে তুই এগুলো কী করতে আসস, তুই এটা কী করলি। মারার একটা পর্যায়ে আমারে বলতেছে আমি কী করবো, তোমার বউ এগুলো করে, তোমার বউ আমার ছাড়া কিচ্ছু বোঝে না, তোমার বউরে আমি বোঝানোর জন্য আইসে এখন আমার নিজের জীবনটাও নষ্ট হয়ে গেছে। আমার কাছে মনে হলো যে আমি কোনো ছেলেকে বিয়ে করে আর সংসার করতে পারবো। এক পর্যায়ে আমি টুম্পার সাথে রাগারাগি করার পরে টুম্পা আমার সাথে উল্টা চোখ রাঙায় ফেলে, মানে চোখ রাঙিয়ে কথা বলে। আমি এক কথা বলতে গেলে আগের ওই টুম্পার চিঠিপটো ওর মাঝে নাই, মানে আগের ওই টুম্পা মোটেই নাই। মনে হয় যেন আগের টুম্পা মরে গেছে, নতুন এক টুম্পার জন্ম হয়েছে।
এরকম করে আমি তখন বলি যে, "তুমি এগুলো কী করো? তুমি তো এসবের জন্যই কানাডা থেকে চলে আসছো আমার সাথে থাকার জন্য, বা তুমি এসব নিতে পারবা না।" ও আমারে বলে, "আমার তোমার লাগবে না, আমার শিরিনারে লাগবে।" এখন এই যে কথাগুলা আমি তো টুম্পার বাবার কাছেও বলতে পারি না, বা এলাকার কোনো লোকের কাছেও বলতে পারি না। মানে বলার মতো আমার তো আর কোনো ভাষা নাই। মানে কাউকে আমি বলতে পারি না। মানে লজ্জায় কী বলবো? মানে এবং প্রতি রাতেও সন্ধ্যা রাতেও চলে যায়, গিয়ে শিরিনের সাথে ঘুমায়। তো এই বিষয়গুলো তো আসলে ১ কান ২ কান হতে কিন্তু আসলে লুকিয়ে থাকার বিষয় না। আমি আমার মাকে বিষয়টা বলি। মা মনে হয় সম্ভবত আমাদের গ্রামের আরও কাউরে বলে। আর এরকম করতে, করতে কথাটা ১ কান ২ কান কথাটা তখন বাস্ট হয়ে যাইতেছে। যখন বাস্ট হয়ে যাইতেছে, আমি তখন একদিন মানে টুম্পারে মাইলডা একরকম খাটের সাথে বেঁধে রাখি, যাতে শিরিনের কাছে রাতে যেতে না পারে। খাটের স্ট্যান্ডের সাথে বেঁধে রাখি। পরের দিন সকালবেলা টুম্পা ওর বাবারে ফোন দিয়ে বলে, "আমি ওর রাতের বেলায় বেঁধে রাখছি।" ওর বাবা আসছে, আইসা ওর হাতের মধ্যে বাঁধনগুলা দেখছে যে আমি হাতের মধ্যে ওরে বাইন্ধা রাখছি। ওর বাবা আমারে বলে, "আমি তোর এই মুহূর্তে পুলিশে দিতাম, যদি না তোর আমার আগের মেজাজটা থাকতেই।" বলে উনি তখন টুম্পাকে নিয়ে যায়। এবং টুম্পাকে নিয়ে যাওয়ার কয়েকদিন পরেই, প্রায় ১৫-২০ দিন পরেই টুম্পা আমাকে ডিভোর্স দিয়ে দেয়। মানে কী কারণ, অপরাধ কী, কিছুই জানি না। এবং ডিভোর্স দেওয়ার পরেই টুম্পা করে কি, সেলিনাকে, আমার যে চাচাতো বোনকে, ওই চাচাতো বোনকে ওদের বাড়ির কাজের কথা বলে, ও তখন সেলিনাকে ওদের বাড়িতে নিয়ে যায়। এবং নিয়ে যাওয়ার পরে একইভাবে সেলিনার সাথে ওই বাড়িতে মধ্যে আছে। এবং সেলিনা আমার কাছে সত্য কথা স্বীকার করে যে ওই বাড়িতে সেলিনার সাথে ওর কী হয়। সেলিনারও ভালো লাগে, সেলিনা এগুলো করে, ওরও ভালো লাগে, ও এগুলো করে। কিন্তু মধ্যখানে আমার জীবনটা পুরো নষ্ট। আমি এখনও মানে বুঝতে পারতেছি না যে আমি ওই জায়গাটা থেকে, এই নেশাটা থেকে কীভাবে সরায় আনবো। আমি টুম্পার বাবা মাকেও বলেছি অনেকবার লাস্টের দিকে যে, "দেখেন টুম্পা তো এগুলো করে, টুম্পা এগুলো করে সেলিনের সাথে, আপনার সেলিনার ওই ঘরে যাইতে দিয়েন না।" টুম্পার বাবা মাও চেষ্টা করছে, কী করেন আমি জানি না, কিন্তু সেলিনা ওই বাড়িতে যাচ্ছে আসছে, ওই বাড়িতেই থাকতেছে, এখন কমপ্লিটলি ওই বাড়িতে থাকে। এগুলো আমি মানুষের কাছে বললে সবাই আমাকে পাগল বলে, আমাকে বলে আমি টুম্পা আমার কাছ থেকে চলে গেছে, এই জন্য আমি সবার কাছে খারাপ কথা বলতেছি। কেন বলতেছি? আসলে ভাই অপরাধটা কি? এত ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে যুদ্ধ করে, ফাইটিং করে, এত কষ্ট করে যে মানুষটাকে আমি নিজের করলাম, অথচ সেই মানুষটা তো আমার হইল না। আমার কেন ভাগ্যটা এরকম হইল? কেন শেষ পর্যন্ত আমি টুম্পারে পাইলাম না? এবং কীভাবে টুম্পাকে ভালো করতে পারি? আপনার কাছে যদি কোনো আইডিয়া থেকে থাকে, বা এরকম কোনো মানুষ যদি আপনার কাছে যদি থেকে থাকে যারা টুম্পাকে এটা থেকে ফিরে আনতে পারবে, আপনি আমাকে বলবেন আপন ভাই। সব কথাগুলো তো আর বলতে পারি না, নিজেরও লজ্জা লাগে। তা যতটুকু পেরেছি আপনাকে বলেছি। যদি কোনো কিছু না বুঝে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন। এইটা আমার ফোন নাম্বার। আমি ঠিক এই মুহূর্তে নোয়াখালীতেই আছি ভাই। আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত নোয়াখালীর ভাই লিমন হোসেনের জীবনের এই বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুগণ, গল্পটার আসলে সবচেয়ে বড় কথা কি জানেন? আমি একটা কথা স্পষ্ট এবং চন্দ্র সূর্যের মতোই সত্য যে আপনি কাউকে ইট মারলে পাটকেল আপনার কাছে ফিরে আসবে। রাবার দিয়ে যেরকম ধরেন আপনি এভাবে হাত থেকে ছেড়ে দিলে রাবারটা এসে আপনাকে ঠিক আঘাত করবে, ঠিক তেমনি দুনিয়াতে আপনি যাই করবেন সেটার ফল আপনি পাবেন। আপনি যদি আপনার বাবা মাও যদি কোনো অন্যায় করে থাকে, মারাত্মক কোনো অন্যায়, সেটার শাস্তি আপনি পাবেন। এখানে একটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম। লাস্টের দিকে লিমনের বাবা কিন্তু এই টুম্পার বাবার অত্যাচারে মারাই যায়। ওই অসুস্থতা হওয়ার পরেই একটা পর্যায়ে লিমনের বাবা মারা যায়, এবং ওই যে মায়ের খাইছিল, মায়ের খাওয়ার পর থেকে তিনি অসুস্থ হয়ে যায়। তো অভিশাপ আসলে খুব বড় একটা জিনিস, অভিশাপ যথেষ্ট বড় একটা জিনিস, এবং সেই অভিশাপের ফল কিন্তু ভালো হয় না। অভিশাপের ফল ভালো হয় না, এবং সেটারই ফলশ্রুতি হয়তো টুম্পা পাচ্ছে। তা টুম্পা যে লাইফে আছে, টুম্পা নিজেও জানে যে এটা ওর জীবনের জন্য ক্ষতি। ধরেন অ্যালার্জি টাইপের কিছু রোগ আছে যেগুলো চুলকাইতে ভালো লাগে, যখন চুলকায় তখন কিন্তু ভালো লাগে, বাট চুলকানোর পরে বোঝা যায় যে এটা আসলে কতটা ব্যথা হয়েছে। ঠিক তেমনি টুম্পা এখন চুলকাচ্ছে, হয়তো তার ভালো লাগতেছে, কিন্তু যখন চুলকানিটা বন্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবে যে তার জায়গাটা কতটা কেটে গেছে বা ক্ষত হয়ে গেছে, এবং তারপরেই কষ্টটা সে সাফার করবে। টুম্পা আমার গল্প শোনে না। লিমন ভাইকে যেটা বললাম যে না ভাই, আপনার গল্প এগুলো শোনে না, তো টুম্পা আমাকে শুনবে না, ঠিক আছে, কিন্তু টুম্পার মতো যে বোনেরা আছেন, এবং এই জিনিসগুলো দিনে দিনে প্রচুর পরিমাণের বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা। বৃদ্ধি পাচ্ছে বলতে আপনি হোস্টেলগুলোতে যান, মহিলা হোস্টেলে বা মেয়েরা যেসব হোস্টেলগুলোতে থাকে, মেজরিটি পার্সেন্ট এমন সব ঘটনা ঘটে, এবং মেয়েরা আমি এরকম অনেক গল্প পাইছি, একটা দুইটা না, বিয়ে বসে না। কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফে বান্ধবীর সাথে থাকতো, সেখানে থাকতে থাকতে জব হয়েছে, দুজনে জব করে একসাথে থাকে। বাবা মাও লজ্জায় কথাগুলো মানুষের কাছে বলে না, মানুষের কাছে বলে মেয়ের বিয়ে হয়েছে, মেয়ে ঢাকায় থাকে, কিন্তু আদৌ মেয়ে ঢাকায় কিন্তু থাকে ঠিকই, কিন্তু মেয়ে কোনো বিয়ে হয় নাই। ওই যে বান্ধবীর সাথে যে ইউনিভার্সিটি জীবনে থাকতো হোস্টেলে, ওই বান্ধবীকে নিয়ে সে এখনও আছে, বিয়ে করে নেই। এরকম একটা না দুইটা না, অসংখ্য মেয়ের জীবনে এগুলো ঘটতেছে। কিন্তু এগুলো কেন করতেছেন?
এগুলো করার বড় কারণ হচ্ছে যে নাস্তিকতা চলে আসা, ঈমান হারিয়ে ফেলা, ইসলাম থেকে বিরত থাকা। দেখেন, আল কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বুক এবং এটার ভিতরে সমস্ত কিছুর সমাধা আছে। ইসলাম পরম রকমের শান্তির একটা ধর্ম এবং এই ধর্মের ভিতরে সব কিছু সমাধা আছে। আমি আজ পর্যন্ত শুনি নাই মাদ্রাসায় চাকরি করা বা মাদ্রাসার কোনো মেয়ে এই ধরনের কাজে লিপ্ত হতে, বা আমার চোখে পড়ে না যে ইসলামিক কোনো ঘরের মেয়ে পারিবারিকভাবে যে ইসলামিক শিক্ষা পেয়েছে ওই মেয়েটা কখনো ওইভাবে খারাপ পথে যেতে। বেশিরভাগই ইউনিভার্সিটি বা কলেজ জীবন থেকে বা জেনারেল লাইনে পড়াশোনা করে এই খারাপ কাজগুলোতে চলে যায়। এই জন্য আমি বলবো যে ইসলামিক দৃষ্টিভঙ্গি নিজের মাঝে আনেন, নামাজ পড়েন। লিমন ভাইকেও যেটা বললাম যে ভাই নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা পাঠ করেন, আল্লাহর কাছে ক্ষমা চান এবং আল্লাহর কাছে আপনি টুম্পাকে চান। একমাত্র আল্লাহ চাইলে টুম্পাকে ভালো করতে পারে, এছাড়া টুম্পা আর ভালো হওয়ার মতো না। এবং যারা এই ধরনের নেশায় জড়াচ্ছ, ছোটো বোনেরা ইউনিভার্সিটিতে আছো, যারা এই ধরনের নেশায় জড়িয়ে আছো তারা বুঝতে পারো যে এটা একটা সময় কিন্তু এরকম বিস্ফোরণ হয়ে দাঁড়াবে। যেমন টুম্পা এখন চাইলেও সরে আসতে পারে না, তোমরাও চাইলে সরে আসতে পারবে না। এই গল্প শেষে বাবা মায়ের প্রতি আমার একটাই আদেশ থাকবে যে কখনোই আপনার সন্তানকে অন্তত ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত হোস্টেলে দেওয়ার চেষ্টা করবেন না। ইন্টার পাস করার আগ পর্যন্ত হোস্টেলে দেওয়ার চেষ্টা করবেন না। আর বিশেষ করে সর্বোপরি চেষ্টা করবেন যে হোস্টেলে না দিয়ে নিজের সন্তানটাকে নিজের কাছে রেখে পড়াশোনা করানোর জন্য। অনেকে হয়তো ভাবেন যে মেয়েটাকে হোস্টেলে দিলাম, ছেলেটাকে হোস্টেলে দিলাম, ওখান থেকে মনে সে ভালো রেজাল্ট করবে। না ভাই, হোস্টেলে থাকা স্টুডেন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। বাবা মায়ের কাছে থাকলে সন্তান যতটা ভালো থাকে, বাসায় থাকলে যতটা ভালো থাকে, হোস্টেলে থাকলে ততটাই খারাপ হয়। এজন্য চেষ্টা করবেন সন্তানদেরকে বাসায় রেখে পড়াশোনা করার জন্য, হোক সে যত বড় সমস্যা নাই, যাতে হোস্টেলে মেসে না যায় চেষ্টা করবেন। এবং যদিও আপনি দিতে হয়, দেওয়া ছাড়া উপায় নেই, তবে সেটা দিবেন ইন্টারমিডিয়েট পাস করার পরে, মানে আইএ পাস করার পরে, তার আগে নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।